প্রতিদিন নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে, দেখতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। কিছুক্ষণ আগেও শুধু ভালোবাসি শব্দটা শোনার জন্য সে কান্না করেছে, অনুরোধ করেছে আরিশকে। আর যখন সে আরিশের কাছে ভালোবাসি শব্দটা শুনেছে, তখন সে নিজের কানকে না বিশ্বাসই করাতে পারছে না। সে মন্ত্রমুগ্ধের মতন আরিশের দিকে তাকিয়ে আছে। সারার এমন ড্যাব ড্যাব করে তাকানো দেখে আরিশ মুখ লুকিয়ে হেসে বলল, কি বিশ্বাস হচ্ছে না আমার কথা? সারা মন্ত্রমুগ্ধের মতো করে বলল, না, একটু বিশেষ হচ্ছে না। আরিশ ভুবন ফুলানো এক মুচকি হাসি দিয়ে সারার মাথা ধরে এক টানে নিজের মুখের সামনে এনে বলল, কি করলে বিশ্বাস হবে বলো তো? বলে নিজের মুখটা সারার কানের কাছে নিয়ে আলতো স্বরে বলল, আমার একটা ডোজ দিতে হবে বুঝে, তাহলে বিশ্বাস হবে যে আমি তোমাকে ভালোবাসি। এবারে ডোজটা বোধ হয় 5 মিনিটের বেশি দিতে হবে, তাহলে হয়তো পুরোপুরি বিশ্বাস হবে তোমার। তো বলো, লাগবে কি ডোজটা? বলে আরিশ সেই অবস্থা থেকেই বাঁকা হেসে দিল। আরিশের সব কথা শুনে সারা প্রচন্ড লজ্জায় পড়ে গেল। এতক্ষণ তার তেমন লজ্জা লাগছিল না, তবে এখন আরিশের কথা শুনে লজ্জার এক মহাসাগরে ডুব দিল সে। আরিশ আর সে এখনো ফ্লোরে বসে আছে, দুজনেই একে অপরের কাছাকাছি আছে। আরিশ সারার চুলের মুঠি ধরে আছে এখনো, তার মুখ এখনো সারার কানের কাছে। প্রচন্ড লজ্জায় সারা এখন পারবে না আরিশের মুখোমুখি হতে। এই যে অবস্থায় সে আছে, সে অবস্থাতেই সে আরিশকে শক্ত করে জড়িয়ে ধরল। অন্তত পক্ষে এমনটা করলে এই মুহূর্তে যে তাকে আরিশের মুখোমুখি হতে হবে না, এতেই সে খুশি। মুখোমুখি হয়ে লজ্জা পাওয়া থেকে জড়িয়ে ধরে একটু লজ্জা পাওয়াকে ঠিক মনে হলো সারার কাছে। সারা আরিশকে জড়িয়ে ধরার সাথে সাথে আরিশও মুচকি হেসে সারাকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ বাদে আবারও ফিসফিস করে সে বলল, লজ্জা লাগছে বুঝে এখন? সারা কিছুই বলল না, শুধু লজ্জাময় এক মুচকি হাসি দিল। তবে তা আরিশের দৃষ্টিগোচর হলো না। আরিশ এবার টিপ্পনি কেটে বলল, কিসের কথা ইনডিরেক্টলি শুনলে লজ্জা লাগে, আর ডিরেক্টলি আমাকে জড়িয়ে ধরতে লজ্জা লাগে নেই। ব্যাপারটা মাথার উপর দিয়ে চলে গেল আমার। এবার আর চুপ না থেকে সারা ধীর কণ্ঠে বলল, আপনি খুবই খারাপ, খুব বেশি খারাপ। আমার লাইফের ফার্স্ট কিসটা এভাবে নিয়ে নিলেন। সারার শেষ কথাই ছিল মিষ্টি রাগ আর মিষ্টি এক অভিমান। সারার কথা শুনে আরিশ একটু শব্দ করে হেসে বলল, আমি নিয়েছি, অন্য কেউ না। সারা বাচ্চাদের মতন অভিমানী সুরে বলল, কিন্তু এমন হুট করে এইভাবে কে কিস করে শুনি? আরিশ এবার মুচকি হেসে নিজের থেকে সারাকে ছাড়িয়ে নিল। সারার চোখে চোখ রেখে দুষ্ট হাসি দিয়ে ভ্রু ঝোড়া নাচিয়ে বলল, আচ্ছা তাই নাকি? এভাবে কেউ করে না? না করলে না করুক, এই আরিশ এমন করে। আচ্ছা, তখন আমি তোমাকে না জানিয়ে হুট করে কিস করেছিলাম, তাই তো? ঠিক আছে, এবার আমি তোমাকে জানিয়ে কিস করব, আর কিসটা করব এখনই। রেডি থাকো। বলে আরিশ বাঁকা হাসলো। এদিকে সারা আরিশের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। সে কি বলল আর আরিশ কি বুঝলো? সে চরম বিস্ময় নিয়ে আরিশের দিকে তাকিয়ে আছে, তবে তার সাথে লজ্জা ভাবটাও আছে বটে। আরিশ ধীরে ধীরে সারার দিকে এগিয়ে এলো, তবে আরিশের আরও কাছে এগিয়ে আসার আগেই সারা হাত দিয়ে আরিশের ঠোঁট চেপে ধরে অবাক কণ্ঠে বলল, পাগল হয়ে গেলেন নাকি? কি হয়েছে আপনার? এত লুচু কেন আপনি? আরিশ সারার হাতটা নিজের ঠোঁটের উপর থেকে সরিয়ে বলল, তুমি এটাকে লুচুমি বনা বলছো? তুমি আসলে কিছু জানো না দেখছে। এটাকে বলে রোম্যান্স। তোমার উচিত আমার উপর প্রাউড ফিল করা। আমি রোম্যান্টিক হাজবেন্ড কতজন পাই? সারা আরিশের কথা শুনে ভেঙচি কেটে বলল, বেয়াদব লোক একটা। শুনুন তো, বড়ই ভালো কাজ করেছেন মনে হচ্ছে যে এমন এমন কথা বলছেন। আরিশ বুক ফুলিয়ে গর্বের সুরে বলল, তো এটাকে ভালো কাজ বলে না তো কি বলে? এটাকে একটা পবিত্র কাজ বলে। বিবাহিতদের মধ্যে এটা একটা পবিত্র কাজ, যে কোনো অবিবাহিতদের মধ্যে একটা অপবিত্র কাজ। সারা এবার কথাটা ঘুরানোর জন্য বলল, সময় দেখেছেন? প্রায় 3টা বাজতে চললো। এতক্ষণ এভাবে বসে থাকবেন? আরিশ মুচকি হেসে বলল, যতক্ষণ পারি এইভাবে বসে থেকে তোমার সাথে কথা বলতে খুব ভালো লাগছে। সারা ঠোঁট বাঁকিয়ে বলল, আমার ভালো লাগছে না, শীত করছে খুব, চলুন না উঠি। আরিশ কিছু না বলে বসা থেকে উঠে পড়ল। সাথে সাথে সারার দিকে হাত এগিয়ে দিল উঠার জন্য। সারাও নিজের হাত দিল আরিশের হাতে। আরিশের হাত শক্ত করে ধরে সেও উঠে দাঁড়িয়ে পড়ল। তবে দাঁড়ানোর সময় ভুলবশত শারীরিক কুচিতে পা দিয়ে ফেলে সারা।
ফলে শাড়ির কুচি দু একটা খুলে যায়। সাথে সাথে সারা আরিশকে ছেড়ে দিয়ে জিভ কেটে পেটের কাছে হাত দিয়ে কুচিগুলো ধরে রাখলো। আরিশ সেদিকে তাকিয়ে ভ্রু কুচকে জিজ্ঞেস করলো। কুচি খুলে গিয়েছে? সারা অসহায় দৃষ্টিতে আরিশের দিকে তাকিয়ে বলল। হুম। আরিশ সারার দিকে হাত এগিয়ে দিয়ে বলল। ঠিক করে দিব আমি? সারা চোখ বড় বড় করে বলল। না না, আমি পারি ঠিক করতে, কিন্তু ঠিক করব না, কারণ ঠিক করে লাভও নেই। শাড়ি তো এখন চেঞ্জ করে 3 পিস পরবো। সারার কথা শোনা মাত্রই আরিশ চোখ গরম করে বলল। খবর আছে শাড়ি চেঞ্জ করলে। আমার জন্য শাড়ি পরেছ, তাই যতক্ষণ না আমি বলবো শাড়ি চেঞ্জ করতে, ততক্ষণ শাড়ি চেঞ্জ করার কথা মাথায় আনবে না। সারা আবারও অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল। কিন্তু কোনো কিন্তু নয়, শাড়ির কুচিটা ঠিক করে নাও। আর আজ রাতে ঘুমাবো না তো? আজ সারা রাত আমরা একসঙ্গে কাটাবো। এমনিতে কালকে শুক্রবার, তো দেরি করে ঘুমানোর সমস্যা নেই। সারা আর উপায় না পেয়ে অগত্যা হ্যাঁ সূচক মাথা নাড়ালো আর আরিশকে বলল। আচ্ছা, আপনি তাহলে যান, আমি ঠিক করছি কুচি। কেন, আমার সামনে ঠিক করতে কি সমস্যা? সারা চোখ মুখ কুচকে বলল। অনেক সমস্যা, আমি পারবো না এমন করতে, আপনি প্লিজ যান। আচ্ছা আচ্ছা, যাচ্ছি। বলে আরিশ সোজা বারান্দায় চলে গেল। আর সারা নিজের শাড়ির কুচি ঠিক করতে ব্যস্ত হয়ে পড়ল। কুচি ঠিক করে বারান্দার দিকে পা বাড়াতে সারার মনে পড়ল ড্রয়িং রুমে কেক রয়েছে আর ডাইনিং এ খাবার দাবার রয়েছে, তাই সবকিছু ফ্রিজে ঢুকিয়ে রাখার জন্য সে রুম থেকে বের হলো। সে জানে আরিশ এখন এসব কিছু খাবে না, আর এসব খাওয়ার সময়ও তো নয় এখন। সকালে খাবে বলে সে সবকিছু ফ্রিজে ঢুকিয়ে আবার রুমে চলে আসলো। রুমে এসে সারার চোখ গেল সোজা বারান্দার দিকে। বারান্দার দরজার সোজাসুজি আরিশ প্যান্টের পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আরিশের পিঠ সারার দিকে দেখে বোঝা গেল তার দৃষ্টি আকাশের দিকে। সারা পা টিপে টিপে বারান্দায় চলে আসলো, গিয়ে আরিশের পাশে দাঁড়ালো। সেখানে দাঁড়ানোর সাথে সাথে এক ঝাঁক ঠান্ডা বাতাস এসে তাকে মৃদু কাঁপিয়ে দিয়ে গেল। তার পরনে একটু পুরু ধরনের একটা সোয়েটার, এতে শীত যাচ্ছে না তার, তাই হাত দুটো নিয়ে নিজের বিপরীত হাতের বাহুতে চেপে ধরল। শীত কম ধরার একটা উপায় হলো এটা। সারা আর আরিশ দুজনের দৃষ্টি আকাশের দিকে, চারদিকে নিস্তব্ধ নীরবতা। থেকে থেকে ডেকে উঠেছে ঝিঝি পোকা, মাঝে মাঝে দূর থেকে সাউন্ড বক্সের কয়েকটা বিট কানে এসে বাড়ি খাচ্ছে। নিউ ইয়ারের রাত বলে অনেকে এমন রাত ভরে পার্টিতে মেতে থাকে, তেমনই একদল লোক হলো তারা। আকাশের উপর চকচকে থালার মতন চাঁদটা মেঘের আড়াল থেকে বারে বারে উকি দিচ্ছে। মেঘ আর চাঁদের এই দুষ্টু মিষ্টি লুকোচুরি খেলা খুব উপভোগ করছে সারা। বেশ কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর আরিশ আকাশের দিকে তাকিয়ে থেকে সারাকে উদ্দেশ্য করে বলল। খুব মনোমুগ্ধকর একটা পরিবেশ, ঠিক না? সারা ধীর কণ্ঠে বলল। হুম। আরিশ আবার বলল। তবে এই আধারে পরিবেশে 12টা বাজাচ্ছে রুমের আলো, আমি গিয়ে বন্ধ করে দিয়ে আসি। বলে সে সারার কোনো কথার অপেক্ষা না করে সোজা রুমে গিয়ে লাইট অফ করে দিল। তবে তার আগে সোফায় রাখা শালটা হাতে করে নিয়ে এলো। বারান্দায় দাঁড়িয়ে থাকার ফলে সারার সাথে তারও বেশ শীত করছে, তাই শালটা হাতে নেওয়া। পূর্ণিমার চাঁদটার ফলে ঝকঝকে রূপলি আলো আছড়ে পড়ছে বারান্দা সহ পুরো রুমে। আর এই সাথে থাকা শালটা ছাড়িয়ে নিয়ে নিজের গায়ের উপর নিয়ে সারার পিছে গিয়ে দাঁড়ালো। এরপর একেবারেই হুট করে শাল সহ সারাকে পেছন থেকে জড়িয়ে ধরল। এতে করে সারা প্রচণ্ড চমকে উঠল, সাথে একটু ভয়ও পেল। সারার এমন চমকানো ভাব দেখে আরিশ বলল। আমি সারা, এত চুম করছো কেন? রাত 3টার সময় এভাবে কেউ করলে তো চমকে উঠবই, আর আপনি আমাকে এভাবে শাল সহ জড়িয়ে ধরলেন কেন? আরিশ মুচকি হেসে নিজের থুতনিটা সারার কাঁধে রেখে বলল। তোমার শীত করছিল বলেই নিয়ে আসলাম। কাঁধে আরিশের খোঁচা খোঁচা দাঁড়ির স্পর্শে কেঁপে ওঠে সারা। পুরো শরীরে মৃদু এক কম্পন বয়ে যায়, পুরো শরীরে এক শিহরণ বয়ে যায়, আনন্দের এক শিহরণ। খানিক সময় পর সারা বলে উঠল। এক শালে দুজনের ঠান্ডা হয় নাকি? আরিশ দুষ্টু হাসি দিয়ে বলল। কেন যাবে না? আমার শরীরের উষ্ণতা কি যথেষ্ট নয়? যদি বলো আমার শরীরের উষ্ণতায় তোমার শীত কাটছে না, তাহলে তোমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে করবো এমনটা? সারা লজ্জা পেয়ে বলল। না না, দরকার নেই, এতে আমার শীত চলে যাবে। আমি ভাবলাম আরো শক্ত করে জড়িয়ে ধরতে হবে বুঝি তোমায়। আরিশ কথাটা শেষ করতে দুজনের মাঝে নীরবতার এক অদৃশ্য পর্দা এসে হাজির হয়। দুজনের মনই এখন শান্ত। সারা তাকিয়ে আছে আকাশের দিকে, একলা থাকা সুন্দর চাঁদটাকে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে সে।
আর আরিশ গবেষণা করছে সারার শরীর থেকে আসা এক মিষ্টি ঘ্রাণকে। মাতাল করা এক ঘ্রাণ। সারা ঘুমিয়ে থাকলে মাঝে মাঝে সে সারার কাছে গিয়ে এই মাতাল করা ঘ্রাণটা টেনে নেয়। সে জানে না এই ঘ্রাণের রহস্য কি, তবে সে জানতে চায়, খুব করে জানতে চায় এই রহস্য। আজ সারাকে এত কাছে পেয়ে আরিশ খুবই আনন্দিত। রোজ তো এভাবে কাছে পেতে চেয়েছিল সে, রোজ রাতে এভাবে জড়িয়ে ধরে আকাশের চাঁদ দেখতে চেয়েছিল সে। কতদিনই না সে অপেক্ষা করেছে মুহূর্তটার জন্য। এদিকে সারার মনের অবস্থাও একই। আরিশের মতো তার মনেও একই অনুভূতির সঞ্চার হচ্ছে। আজ তার মনে ভালোবাসার শিহরণ বয়ে যাচ্ছে, খুশির জোয়ারে সে ভেসে যাচ্ছে। অনেকক্ষণ পর আরিশ আলতো স্বরে বলল, জানো সারা, এই মুহূর্তের জন্য আমি খুব অপেক্ষা করতাম, খুব করে চাইতাম যে এই মুহূর্তটা যেন খুব তাড়াতাড়ি আসে। তবে মনে মনে নিজেকে আবারও গুটিয়ে নিতাম, কারণ মনে একটা ভয় ছিল। সারা সে অবস্থায় থেকেই বলল, কিসের এত ভয় ছিল? তোমাকে হারানোর ভয়। সারা আরিশের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে আরিশের মুখোমুখি দাঁড়িয়ে বলল, আমাকে আপনার মনের কথা এতদিন বলেননি কেন? আমি এতটা দিন কত কষ্টে ছিলাম জানেন, প্রকাশ করতাম না বলে বুঝতে পারতেন না আপনি, কিন্তু কষ্টে আমি জর্জরিত ছিলাম। আরিশ সারার কোমরে দুহাত রেখে বলল, তোমাকে আমার মনের কথাগুলো বলার জন্য ছটফট করতাম খুব, বারবার ভালোবাসা বহিঃপ্রকাশ করতে চাইতাম, কিন্তু তোমাকে হারানোর ভয়টা আমাকে গ্রাস করে ফেলেছিল। ভেবে রেখেছিলাম যে আমি তোমাকে ভালোবাসি কথাটা বলবো না। এই ভয়টা ছিল কি কারণে? আর কি কারণে বা আপনাকে আমি ছেড়ে যেতাম? আরিশ দুঃখী গলায় বলল, জানো, নীরাকে আমি ভালোবাসতাম, কখনো ভাবিও নি যে ও আমাকে এইভাবে ছেড়ে চলে যাবে। আমার আর নীরার ভালোবাসার শুরুটা বন্ধুতা দিয়েই হয়, আর প্রথমেই ও আমাকে প্রপোজ করে। তবে প্রথম আমি ওর প্রতি ভালোবাসা প্রকাশ বেশি করতাম না। নীরা আমাকে নানা কাজকর্মের মাধ্যমে তার ভালোবাসা বুঝিয়েছিল। এরপর আমি যখন ওর প্রতি আমার ভালোবাসা প্রকাশ করলাম, তখন সব ঠিকই ছিল, কিন্তু পরে ধীরে ধীরে ও আমাকে ইগনোর করতে থাকে। আমাকে আর আমার ফিলিংসকে ও কোনো পাত্তাই দিত না। তবুও আমি থেমে থাকিনি, ওকে ভালোবেসে গিয়েছে, কিন্তু পরও আমাকে ছেড়ে চলে যায়। ঠিক এসবের জন্য আমি তোমাকে ভালোবাসি শব্দটা বলতে পারতাম না বিয়ের আগে, এমনকি বিয়ের পর শুরুর দিকে আমার মন মানসিকতা আমি স্থির করে রেখেছিলাম যে আর কখনো ভালোবাসবো না, এমনকি ভালোবাসা প্রকাশও করবো না। কিন্তু কয়েকদিন যেতেই আমি তোমাকে ভালোবাসতে শুরু করি। তোমার কথা, তোমার কাজ, তোমার সাপোর্টিভ নেচারের জন্য তোমাকে ভালোবাসতে শুরু করি। কিন্তু তোমাকে মনের কথাটা বলতে ভয় পেতাম, কারণ আমি ভাবতাম যে হয়তো আমি ভালোবাসি বলার পর তোমার কাছে আমার ভ্যালুটা কমে যাবে, তুমি আমাকে পাত্তা দিবে না, নীরার মতো হুট করে কোন এক নগণ্য ছোঁয়াত দিয়ে আমাকে ছেড়ে চলে যাবে। তুমি যদি আমাকে কোনোদিন ছেড়ে চলে যাও, সত্যি বলছি আমি মরে যাব, আমার বেঁচে থাকার শেষ আশাটুকু শেষ হয়ে যাবে। একবার আমি নিজেকে শক্ত রেখেছিলাম, সামনে নিয়েছিলাম, কিন্তু এবার পারবো না স্যার, কারণ আমি তোমাকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি। আরিশের কথায় সারা খুঁজে পেয়েছে অসহায়ত্ব, আকুতি, কষ্ট। আরিশের প্রতি তার খুবই মায়া হলো। সে তার হাত দুটো আরিশের গালে রেখে মিষ্টি স্বরে বলল, আপনাকে ছেড়ে যাওয়ার কথা আমি ভাবতেও পারি না, কারণ আপনাকে যে আমি খুব ভালোবাসি। আমার বেঁচে থাকার কারণ আপনি, আমার ভালো থাকার কারণ আপনি। বলে সারা মিষ্টি হাসি দিল। এ হাসির প্রত্যুত্তরে আরিশও তার ভুবন ভুলানো সেই মুচকি হাসি দিল। দুজনের এই হাসি ছিল বিজয়ের এক হাসি, ভালোবাসা বিজয়ের হাসি। এই হাসিতে ছিল হাজারো ইচ্ছে রং মিশেল। এই হাসিতে ছিল একজোড়া মনের মিলনের শুভক্ষণ পাওয়ার তীব্র খুশি। আরিশ আর সারা একে অপরের চোখে খুঁজে পেল আস্থার এক রূপ, একে অপরের চোখে পেল গভীর এক সমুদ্রের খোঁজ। সে সমুদ্রের পানিতে শুধুই কপতি সময় কাটাবে। আরিশ সারার চোখ থেকে কিছুতে চোখ সরাতে পারছে না। কেমন যেন এক নেশা কাজ করছে তার। এক ঘোর লাগা দৃষ্টি সে দিয়ে আছে তার মায়াবতী সারার উপর। ক্রমশ দৃষ্টি গাঢ় থেকে গাঢ়তর হচ্ছে। এতক্ষণ সারা আরিশের চোখে চোখ রেখে তাকিয়ে থাকতে পারলেও এখন পারছে না। কেমন যেন লজ্জা লাগছে তার। এই লজ্জা থেকে বাঁচতে সে তার দৃষ্টি নত করে ফেলল। সারার এই নত দৃষ্টি দেখে আরিশ একটু শব্দ করে হেসে বলল, আমার লজ্জাপতিটা লজ্জা পেয়েছে। তোমার এই লজ্জায় নুয়ে পড়া ভাবটা আমার খুব ভালো লাগে। তোমার আমার লজ্জায় নুয়ে পড়া ভাবটা বারবার দেখতে ইচ্ছে করে, মন চায় তোমাকে শুধু লজ্জায় ফেলে। সারা না পেরে এই লজ্জাভাব থেকে বাঁচার জন্য আরিশকে শক্ত করে জড়িয়ে ধরে আরিশের বুকে মুখ লুকায়। আরিশ মুচকি হেসে সারাকে এক হাত দিয়ে জড়িয়ে ধরলো আর আরেক হাত দিল সারার মাথায়। সারার চুলে আলতো করে হাত বুলাতে লাগলো সে।
আর সারা শুনতে লাগলো আরিশের হৃদস্পন্দন। খুব মৃদু মন্দন এক শব্দ। আচ্ছা, ভালোবাসার মানুষের হৃদস্পন্দন কি সবার কাছে এত ভালো লাগে, এত মধুর লাগে? শুনলে কি শুধু শুনতেই মন চায়? হয়তো এমনটা হয়, তাই হয়তো সারার সাথেও এমনটা হয়েছে। আরিশের এই বুকে সে পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত এক জায়গা খুঁজে পেয়েছে, যে জায়গায় মাথা রাখলে আর কোনো কিছুই ভয় থাকে না। আরিশ আলতো হাত সারার মাথার মোলায়েম চুল হাত বুলাতে লাগলো। সারাও মন ভরে তা উপভোগ করতে লাগলো। এক পর্যায়ে সে বলে উঠল, ভালোবাসি তোমাকে আরিশ। আজ থেকে, আপনি থেকে তুমি হলে আমার কাছে। আমার সবটা আজ তোমাকে সঁপে দিলাম। আমার মনের সবটা জুড়ে শুধু তোমারই বসবাস। আজ থেকে আমি আপনি নামক সম্পর্কটাকে তুমি নামক সম্পর্কে পরিণত করলাম। আরিশ সারার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, আমিও তোমাকে খুব ভালোবাসি সারা। আরিশের সারা তুমি। সবসময় সারাই আরিশের হয়ে থাকবে, আর আরিশ এই সারার হয়ে থাকবে। আরিশ সারাকে আরো একটু শক্ত করে জড়িয়ে ধরে নিজের সাথে একদম মিশিয়ে নেয়। একে অপরের সাথে পুরোপুরি মিশে এক হয়ে গেছে তারা। তাদের ভালোবাসারে সুন্দর সূচনার সাক্ষী হয়ে আছে পূর্ণিমারে চাঁদনি রাত, সাক্ষী হয়ে আছে চারপাশের এক ঝিরঝির বাতাস, সাক্ষী হয়ে আছে অদূরে অবস্থানরত ছোট্ট একটা লেক, সাক্ষী হয়ে আছে দূর আকাশের রূপলি চাঁদ মামা আর তারাগুলো। সারা আরিশের বুকে মাথা রেখে বলল, কতক্ষণ আর এভাবে থাকবে? আমার পা ব্যথা করছে একটু একটু। রাতও তো অনেক হয়ে গিয়েছে, মনে হয় 4টার ওপর বাজে। আরিশ বলল, সত্যি পা ব্যথা করছে? একটু একটু করে ব্যথা শুরু করেছে। ব্যাস, সারাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আরিশ তাকে পাঁজা খোলা করে তুলে নিল। আচমকা এমন কাজে সারা চমকে উঠল। সে বিষয় নিয়ে বলল, এভাবে কোলে তুললেন কেন হুট করে? আরিশ মুচকি হেসে রুমের ভেতরে যেতে যেতে বলল, আমার সারা রানীর পা ব্যথা করছে, তাই তার আরিশ রাজা তাকে কোলে তুলল, যাতে করে পিছন অব্দি তাকে কষ্ট করে হেঁটে যেতে না হয়। সারা আরিশের কাণ্ড দেখে শব্দ করে হেসে বলল, এই পা ব্যথা কি তেমন পা ব্যথা নাকি? এই পা ব্যথায় হেঁটে চলা সম্ভব। আরিশ আর সারা ততক্ষণে বিছানার কাছে চলে এসেছে। তাই আরিশ সারাকে কোল থেকে নামিয়ে বিছানায় আছোয়া করে রেখে বলল, ঠিক এই মুহূর্তে তোমাকে বিন্দুমাত্র কষ্ট দিতে ইচ্ছে হচ্ছে না আমার। সারা তৃপ্তির এক হাসি হেসে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করল আরিশকে তার জীবনে পাঠানোর জন্য। সারা বলল, আচ্ছা, আমার ওজন বেশি মনে হয়নি আপনার? আরিশ তখন সুইচ বোর্ডের কাছে গিয়েছিল লাইট অফ করতে। সারার কথা শুনে সে বারবার সারার দিকে ফিরে শব্দ করে হেসে বলল, তোমার ওজন বেশি? মনে হয় সব দিয়ে 50-এর আশেপাশে হবে। আর এমন ওজন তোলা আমার পক্ষে ইজি একটা ব্যাপার। আরিশের কথাটা এমনভাবে বলল যে সারা খুব অপমান বোধ করলো। তাই সে আরিশের উদ্দেশ্যে একটা ভেঙচি কাটল। তবে তা আরিশের চোখে পড়ল না, কারণ ততক্ষণে আরিশ লাইট অফ করে বিছানায় চলে এসেছে। আরিশ বিছানায় এসে কম্বল ছাড়িয়ে নিতে লাগলো। তখনই সারা বলল, আমি কি শাড়ি পরে ঘুমাবো নাকি? আরিশ কম্বলটা নিজের আর সারার গায়ে দিয়ে বলল। হ্যাঁ মিস। পর মুহূর্তে সে নিজের জিভ কেটে নিজেকে শুধরে নিয়ে বলল, উপস, সরি মিসেস সারা, তোমাকে শাড়ি পরেই ঘুমোতে হবে। এখন কি শাড়ি চেঞ্জ করা মাইন্ডে আছে নাকি? সারা অসহায় সুরে বলল। তাই। আরিশ এবার সারাকে নিয়ে হাতে জোর করে শুয়ে দিয়ে নিজেও শুয়ে পড়তে পড়তে বলল, এখন তো আর পসিবল হচ্ছে না। সকালে শাওয়ার নেওয়ার সময় চেঞ্জ করে একেবারে। কিন্তু আমি কখনো শাড়ি পরে ঘুমাইনি, আমার অভ্যেস নেই শাড়ি পরার। আর শাড়ি পরে ঘুমানোর কথা তো দূরেই থাক। আরিশ সারার এ কথার তোয়াক্কা না করে সারাকে নিজের কাছে এনে বলল, এখন থেকে অভ্যাস করো, কজ রেগুলার তোমাকে শাড়ি পরেই থাকতে হবে। সারা চোখ বড় বড় করে অবাক কণ্ঠে বলল, রেগুলার? ইম্পসিবল, আমার পক্ষে সম্ভব না। এই শাড়ি পরতে আমার 15 মিনিটের বেশি সময় লেগে যায়। আমি পারবো না এমন করতে। আর রোজ রোজ মেডিকেলও যেতে হবে। বোরকার নিচে শাড়ি, ওটা ডিফিকাল্ট একটা ব্যাপার। আমার দ্বারা ওসব হবে না। হবে না মানে? অবশ্যই হবে। এতই সমস্যা মনে হলে আমাকে বলো, আমি শাড়ি পরাতে হেল্প করবো। আর ঠিক আছে, রেগুলার না হলেও সপ্তাহে 3-4 দিন পরবে। এই কয়দিন তো পড়তে হবে মাস্ট, কারণ তোমাকে শাড়ি পরা অবস্থায় দেখতে আমার খুব ভালো লাগে। সো আমি যে কয়দিন শাড়ি পরতে বলেছি সে কয়দিন পরতেই হবে। আর স্বামী যা বলেছে তার নাও মেলানোর উপায়ও নেই। আর কোনো কথা না, চুপচাপ ঘুমাও। আরিশের কথা শুনে সারা হাল ছেড়ে দিয়ে পরনের শাড়ি শরীরের সাথে ভালোভাবে লিপটে নিয়ে ঘুমানোর চেষ্টা করতে লাগলো। আরিশ সারাকে একটু ধমকে সুরে বলল, এইভাবে ঘুমাচ্ছ কেন? সারা বিস্ময় প্রকাশ করে বলল, তো কি করে ঘুমাবো?
আরিশ কণ্ঠস্বরে স্বাভাবিকত্ব বজায় রেখে বলল। আমার বুকে মাথা রেখে ঘুমাও। আরিশের কথা শুনে সারা মুচকি হাসি দিয়ে বলল, তো আগে বলবেন না? এটা বলার কি হলো? আচ্ছা, নর্মাল থিং। সারা সামান্য উঠে আরিশের বুকে মাথা রেখে বলল, এতদিন নর্মাল ছিল না, আজ থেকে হলো। তা অবশ্য ঠিক। এবার ঘুমাও দেখি। আজকে তো আমার বড় শান্তির ঘুম হতে চলেছে। আজ এক অদ্ভুত সুন্দর অনুভূতি নিয়ে ঘুমাবো। আজ এক মিষ্টি মধুর কিছু মুহূর্ত মনে করতে করতে ঘুমাবো। আরিশের কথা শুনে সারা আর কোনো কথা বলল না। মৃদু হেসে ঘুমানোর চেষ্টা করতে লাগলো। বেশ কয়েক মিনিট পার হওয়ার পর আরিশ অল্প ঘুমো ঘুমো কণ্ঠে বলল, স্যার, জেগে আছো? ওদিকে সারাও হালকা ঘুমিয়ে গিয়েছে। তবে আরিশের কণ্ঠস্বর তার কানে ভেসে এলো। সে ঘুমো ঘুমো কণ্ঠে বলল, আছি তো। আরিশ সারার চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলল, হ্যাপি নিউ ইয়ার সারা। নতুন বছর অসংখ্য শুভেচ্ছা। নতুন বছরের প্রতিটা দিনই যেন এভাবেই কাটে আমাদের, সে আশাই করি। সারাও বলল, হ্যাপি নিউ ইয়ার আরিশ। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমার আর আমার মনের সকল নেক ইচ্ছা পূরণ করেন। আমিন। বলে সারা আর আরিশ পাড়ি দিল ঘুমের জগতে। জানলার কাছে থাই গ্লাস ভেদ করে শীতের সকালের মিষ্টি রোদ আছড়ে পড়ছে রুমে। জানলার অবাধ্য পর্দাগুলো মৃদু বাতাসে গা ছড়িয়ে নেচে বেড়াচ্ছে। সোনালি রোদ পর্দার সাথে এক মিষ্টি প্রতিযোগিতায় মেতে উঠেছে। সে প্রতিযোগিতার নাম লুকোচুরি প্রতিযোগিতা। রোদ রুমে প্রবেশ করতে চাইছে, তবে পর্দাগুলো তা করতে দিতে চাইছে না। নিস্তব্ধ পরিবেশ থেকে থেকে পর্দা ঝাপটানোর আওয়াজ পাওয়া যাচ্ছে। সে আওয়াজটুকুই আরিশের কানে বাড়ি খাচ্ছে বারবার। এতে সামান্য বিরক্তি বোধ করল সে। তার এই বিরক্তিকর অনুভবটা বোঝা গেল তার কুঞ্চিত ভ্রুযুগল দেখে। তবে আলো আঁধারির এই খেলা বেশ উপভোগ করছে সে। সকালের মিষ্টি রোদ পুরো রুমটা এক মিষ্টি উষ্ণতায় ভরিয়ে দিল। কম্বলের মধ্যে থেকে এক উষ্ণ ভাবটা পুরো শরীরে মাখিয়ে নিচ্ছে আরিশ। তার ঘুমটা ভেঙেছে খানিক সময় আগে। স্যার এখনো ঘুমিয়ে আছে আরিশের বুকে মাথা রেখে। আরিশ আলতো হাতে সারার মাথায় চুলে নিজের হাত বুলিয়ে দিচ্ছে। বেশ কিছুক্ষণ এমনটা করার পর আরিশ সারার মাথাটা আলতো হাতে পাশের বালিশে দিয়ে দিল। তার এমনটা করার উদ্দেশ্য হলো সারাকে ঘুমন্ত অবস্থায় মন ভরে দেখা, খুঁটিয়ে খুঁটিয়ে সারার সৌন্দর্য উদ্ঘাটন করা। সারাকে শুয়ে দিয়ে আরিশ নিজের বাঁ হাত ভাঁজ করে মাথা ঠেকিয়ে দিল সেখানে। মুগ্ধ দৃষ্টিতে সে সারাকে দেখে যাচ্ছে। চোখের পলক ফেলছে মেপে মেপে। এই সময় সারা জেগে থাকলে নিশ্চিত লজ্জায় কুঁকড়ে যেত। তখন আরিশ হয়তো জোর জবরদস্তি করে সারাকে দেখতে চাইত। তবে এখন সারা ঘুমিয়ে আছে বলে আরিশ নিস্তার পেয়েছে। সোনালি রোদে সারার শ্যামলা বর্ণ আরো আকর্ষণীয় হয়ে উঠেছে। ক্রমশ তার চেহারা সোনালি এক মিষ্টি আভায় ছেয়ে যাচ্ছে। রুমে প্রবেশকৃত আলো সারার চোখের পাপড়িতে পড়ে তার চোখের নিচের দিকে এক আবছা নরম ছায়ার সৃষ্টি করছে। আরিশ তা দেখে সারার চোখের নিচে হাত বুলিয়ে দিল। এতক্ষণ হালকা হাওয়ায় পর্দাগুলো উঠছিল, তবে এখন বাতাসের গতি তুলনামূলক বেড়ে গিয়েছে। ফলে পর্দাগুলোর নৃত্য সমান তালে বাড়ছে বা বেড়েছে। তবে এই নৃত্য ঘুমন্ত সারার কাছে ভালো লাগছে না। বারবার রোদ এসে তার মুখের উপর এসব সকালের অস্তিত্বের জানান দিচ্ছে। যখনই সারার চোখে মুখে রোদ এসে উকি দিচ্ছে, ঠিক তখনই সারা ঘুমন্ত বাচ্চাদের মতন ছোটখাটো এক আর্তনাদ জুড়িয়ে দিয়েছে। সাথে চোখ মুখ কুচকিয়ে তার ভেতরকার বিরক্তিটা বের করছে। তার এমন করার প্রধান কারণ সে আরো ঘুমাবে। ঘুম পরিপূর্ণ হয়নি তাই। সারার এমন বাচ্চামো কাণ্ড দেখে আরিশ মুচকি হেসে চলেছে। আলো যখন সারার চোখে মুখে পড়ছে, তখন আরিশ হাত দিয়ে আড়াল করে দিচ্ছে সারার মুখ। বারবার এমন করে এক খেলায় মেতে উঠেছে সে। এক পর্যায়ে সে সারার নাকে মুখে আলতো হাতে স্লাইড করতে লাগলো। এখন সারার ঘুম প্রায় ভেঙে গিয়েছে। এমনিতে হয়তো এত তাড়াতাড়ি ঘুম ভাঙতো না তার, তবে আলো আধারেরই খেলার ফলে আর আরিশের স্পর্শে তার ঘুম উড়ানছু হয়ে গেল। তবুও সে চোখ বন্ধ করে রাখলো আলসেমির জন্য। আরিশ বুঝতে পারলো সারার ঘুম ভেঙে গিয়েছে, তাই ইচ্ছে করে সারার পুরো মুখ এমনকি গলার কাছেও নিজের আঙ্গুল দিয়ে স্লাইড করতে লাগলো। চোখে মুখে তার দুষ্টু এক হাসি। সারা আরিশের এ কাজে চরম মাত্রায় বিরক্তি প্রকাশ করতে নিজের চোখ খুলল। চোখ খোলার সাথে সাথে আরিশের দুষ্টু মিষ্টি হাসিটা নজর কেড়ে নিল তার। সকালের শুরুটা এমন হাসি দিয়ে হলে আর কি চাই কারো। সারার চোখ খোলা দেখে আরিশ ঠোঁটে সেই হাসি বিদ্যমান রেখে ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, মিসেস সারা, তাহলে ঘুম ভাঙলো আপনার? আমি তো ভেবেছিলাম আর কিছুক্ষণ ঘুমিয়ে থাকবেন আপনি। কথাটা বলে আরিশ আবারও সারার গালে আলতো হাতে ছোঁয়া দিতে লাগলো।
তবে বেশিক্ষণ পারল না এমনটা করতে। সারা আরিশের হাতটা ধরে পাশ সরিয়ে গরম চোখে বলল, তোমার এই অত্যাচারের শান্তিতে ঘুমাতেও পারলাম না, আবার রোদের খেলা তো আছে। আরিশ বাঁকা হেসে এক ঝলক জানলার দিকে তাকিয়ে চোখ জোড়া সারার উপর নিবদ্ধ করে বলল, এই রোদ, তুমি তো মারাত্মক দুষ্ট। এত ডিস্টার্ব করছে কেন আমার সারাকে? দেখছো না ও ঘুমাচ্ছে? তোমার জন্য শুধু শুধু ওর ঘুমটা ভেঙে গেল। আরিশের কথা শুনে সারা ভেঙচি কেটে বলল, শুধু শুধু রোদকে দোষ দিয়ে লাভ কি? সব দোষ তোমার, তোমার জন্যই ঘুম ভাঙলো আমার। আরিশ আবারও সারার ডান গালে নিজের আঙ্গুল দিয়ে স্লাইড করতে করতে ভ্রু নাচিয়ে বলল, তাই নাকি? তো কি করেছি আমি যে তোমার ঘুম ভেঙে গিয়েছে? বলে সে বাঁকা হাসল। সারা ভেঙচি কেটে আরিশের আঙ্গুলের দিকে ইশারা করে লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল, এই যে এই কাজটার জন্য। আরিশ আবারও সে একই ভাবভঙ্গি করে বলল। সারা এবার আর লজ্জা না পেরে শোয়া থেকে উঠতে নিল, কিন্তু আরিশ তাকে উঠতে দিল না, বরং সারার হাতটা বিছানার সাথে চিপে ধরে সারার উপর রাজশোয়া অবস্থায় বলল, এটাকে সোহাগ করে বলে মিসেস সারা। এটাকে মিষ্টি এক পরশ বলে। এটাকে আদরের ছোঁয়া বলে। আই থিঙ্ক এবার তুমি বুঝতে পেরেছো আমি কি করছিলাম। বলে সে আবার ভ্রু নাচাতে লাগলো। সারা লজ্জায় নিজের চোখ জোড়া বন্ধ করে নিল, সাথে ঠোঁটের কোণে মিষ্টি এক হাসি ফুটিয়ে তুলল। আরিশ মুচকি হেসে বলল, মিসেস সারা আদনান রহমান আরিশ, বুঝতে পেরেছো আমি কি করছিলাম? নাকি আর একবার টিউটোরিয়াল দেখাবো? আরিশের প্রশ্নে সারা লজ্জায় কুঁকড়ে গেল, তাই আমতামতা করে সে বলল, না, আমি বুঝতে পেরেছি, আর দরকার নেই। আরিশ দুষ্টু মিষ্টি হেসে বলল, বাহ, আমার বউ তো সবই বুঝতে পারে দেখি। সারা কিছু না বলে লজ্জা মিশ্রিত এক হাসি দিল। তবে তারই হাসি বেশিক্ষণ বহাল থাকলো না, কারণ তার চোখ গেল দেয়াল ঘড়ির দিকে। সেখানে চোখ যেতেই তার চক্ষু চড়ক গাছ। ঘড়িতে একদম 10টা বাজে। বিচলিত কণ্ঠে সে বলল, 10টা বাজে আর আমরা এখনো শুয়ে আছি। কখন রান্না করব আর কখনই বা খাওয়া দাওয়া করব? বলে সে আরিশ এক প্রকার ধাক্কা দিয়ে আরিশকে নিজের কাছ থেকে সরিয়ে শোয়া থেকে উঠে পড়ল। আচমকা এমন ধাক্কাটা আরিশ সামলে উঠতে পারেনি। বিছানার অপর পাশে সে পড়িয়ে যেতে বসছিল, তবে নিজেকে সামলে নেয় সে। সারার এমন কাজে সে কিছু বলতে যাবে, তবে সারা সে সুযোগটুকুও দিল না, কারণ সারা বিছানা থেকে উঠে সোজা ওয়াশরুমে চলে গেল। সারা কোনো রকমে সকালে নাস্তা বানালো। আরিশ আর সে মোটামুটি তৃপ্তি সহকারে সকালের খাওয়া দাওয়া করলো। সকালের খাওয়া দাওয়া শেষে সারা দুপুরের খাবার বানাতে যাবে, তার আগে আরিশ তাকে নিজের সামনে দাঁড় করিয়ে বলল, আজকে দুপুরের খাবার রান্না করার দরকার নেই, আমরা লাঞ্চ বাইরে করব। সারা ভুরু উঁচিয়ে জিজ্ঞেস করলো, কোন খুশিতে? আরিশ মুচকি হেসে সারার গালে হাত রেখে বলল, তোমাকে পাওয়ার খুশিতে। তাই নাকি? আমি গত 1.5 মাস ধরে তোমার ছিলাম, তাহলে নতুন করে সেলিব্রেশন করার কি হলো? আমাদের সব দূরত্ব তো খুঁজেছে গতকাল, একে অপরকে মনের কথা বলেছে গতকাল, তো ভাবলাম রেস্টুরেন্টে গিয়ে একটু খাওয়া দাওয়া করে আসি। এখন রেস্টুরেন্টের খাওয়া কোনো ইচ্ছে নেই আমার জনাব। এমনিতেই সংসারে টানাপোড়েন চলে, এর মধ্যে রেস্টুরেন্টে খেতে যাওয়া ঠিক হবে না। সারার কথা শুনে আরিশের চেহারায় দুঃখের এক কালো মেঘের ছায়া পড়ল। দুঃখী কণ্ঠে সে বলল, মিডল ক্লাস হওয়ার এই এক অসুবিধা, ঠিক না সারা? সব শখ আহ্লাদ পূরণযোগ্য হয় না। আরিশের কণ্ঠস্বরে যেমন কষ্ট লুকিয়েছিল, ঠিক তেমনই এক অপূর্ণতা ছিল। আরিশের কথা দিয়ে সারা চট করে তা ধরে ফেলল। সে আরিশের এই মন খারাপ ভাবটা দূর করার জন্য আরিশকে জড়িয়ে ধরে তার বুকে মাথা রেখে বলল, কে বলেছে সব শখ আহ্লাদ পূরণ করার যোগ্য হয় না? আমাদের অবস্থা কি খুব খারাপ নাকি? দিব্যি ভালো চলছি, এই সামান্য একটু টানাপোড়েন চলছে আর কি। সময়ের সাথে সাথে তাও ঠিক হয়ে যাবে। আর শুধু শুধু উল্টাপাল্টা জায়গায় টাকা খরচ করার কোনো মানেই হয় না। আর রেস্টুরেন্টের খাবারে কি এত আছে? আনহাইজিনিক খাবার দাবার সব। আমার হাতের খাবার কি ভালো লাগে না? একবেলা তো আমি রান্না করি, যদি ভালো না লাগে তাহলে বলো, প্রতিবেলার খাবারই খালাকে দিয়ে রান্না করাবো। বলে সারা আরিশের বুক থেকে মাথা তুলল। বাচ্চাদের মতন অভিমানী মুখ করে আছে সে। আরিশ সারার থুতনিতে হাত দিয়ে বলল, তোমার হাতের রান্না ভালো হয় না, এটা বলা পাপ, বুঝছো? আমার তো তোমার হাতের রান্না খেলে শুধু খেতেই মন চায়। তবু আমার ইচ্ছে ছিল যে তোমাকে নিয়ে একদিন রেস্টুরেন্টে খেতে যাব। সারা কিছুক্ষণ ভাবার পর হাসি মুখে বলল, আচ্ছা, তোমার ইচ্ছে পূরণ করব, তবে তোমার প্রমোশনের পর। সেই খুশিতে আমরা খাওয়া দাওয়া করবো রেস্টুরেন্টে, ওকে? সারার কথা শুনে আরিশ আনন্দের সহিত বলল, ওকে ম্যাডাম। আচ্ছা, আজকে বিকেলে কি আমার ওয়াইফের সাথে কি আমি কিছু সময় স্পেন্ড করতে পারি? যদি আপনি আজ্ঞা করেন তো। সারা শব্দ করে হেসে বলল, ওকে মিস্টার, আজ বিকেলে তোমার ওয়াইফ তোমাকে সময় দিবে।
আরিশ সারার কপালে ভালোবাসার এক পরশ দিয়ে হাসি মুখে বলল। দ্যাটস লাইক এ গুড ওয়াইফ। আরিশের কথায় সারাও মৃদু হেসে দিল। 1 ঘন্টা পার্কে ঘোরাঘুরি শেষে আরিশ সারাকে নিয়ে শপিং মলে আসলো। উদ্দেশ্য সারাকে শাড়ি কিনে দেওয়া। অবশ্য ব্যাপারটা সারা তখনও জানেনি যখন সে শপিং মল থেকে কিছুটা দূরে ছিল। শপিং মলের সামনে আরিশ তার বাইক থামালে তবেই সারা বুঝতে পারল কিছু কেনাকাটার জন্য নিয়ে এসেছে আরিশ তাকে। সারা অবশ্য যেতে চায়নি, তবে আরিশ এক প্রকার জোর করেই তাকে নিয়ে গিয়েছে। শাড়ির দোকানে আরিশ সারাকে নিয়ে গেল। উদ্দেশ্য সারাকে সুন্দর একটা শাড়ি কিনে দেওয়া। দোকানে গিয়ে আরিশ সারার মতামতের অপেক্ষা না করে শাড়ি দেখাতে লাগলো। দোকানদার একটার পর একটা সুন্দর শাড়ি দেখিয়ে চলেছে। আরিশের সামনে সে দেখাচ্ছে যে এসব শাড়ি তার পছন্দ না আর সে কিনবেও না। কিন্তু শাড়িগুলো দেখে সারার মন আনচান করছে কেনার জন্য। প্রতিটা শাড়ি সারার মন কেড়ে নিল। তবে সবচেয়ে বেশি তার ভালো লেগেছে কালো আর লাল রং মিশ্রিত সিল্কের একটা শাড়ির উপর। আরিশের মনটাও বেশি দিকে গিয়ে রয়েছে। দুজনের পছন্দ একই জায়গায় এসে আটকিয়েছে, তবে কেউ কারোর মনের কথা জানছে না। পছন্দবশত আরিশ দোকানদারকে শাড়িটার দাম জিজ্ঞেস করে। দোকানদার যে দাম বলে সেটা আরিশ আশাও করছিল না। শাড়িটার দাম পুরো 4000 টাকা। সারা জানতো এমন শাড়ির দাম একটু বেশিই হবে, তাই সে শাড়িটার প্রতি বাইরে কোনো আগ্রহ দেখায়নি। তবে ভেতরে ভেতরে সে শাড়িটা কিনতে খুবই আগ্রহী। যদিও সে আগ্রহটা আরিশকে দেখায়নি, দোকানদার শাড়ির দাম বলার সাথে সাথে সারা আরিশের হাত ধরে ফেলল। চলো তো এখন, শুধু শুধু এত দামি শাড়ি কিনে কি হবে? আরিশ সারার হাতটা নিজের হাত থেকে ছাড়িয়ে নিয়ে সোজা দোকানদারকে বলল। ভাই, এটা প্যাক করে দিন তো। আরিশের কথা শোনা মাত্র দোকানদার শাড়িটা নিয়ে গেল প্যাক করতে। এদিকে সারা আরিশের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে গলার স্বর নিচু করে বলল, তোমার মাথা খারাপ নাকি? বছরের শুরু, মাসের শুরুটাই করছো এত দামি জিনিস কিনে। এক্ষুনি এত টাকা খরচ করলে পুরো মাস চলবে কি করে শুনি? তারপর আবার বাড়িতে টাকা পাঠাতে হবে। আরিশ সারাকে আশ্বাসের সুরে নরম গলায় বলল, এত চিন্তা করো কেন? শাড়িটা আমার খুবই পছন্দ হয়েছে, তাই কিনেছে। আর আমি জানি শাড়িটা তোমারও খুব পছন্দ হয়েছে, তো কিনলে অসুবিধা কি? শাড়িকে আমি মাসে মাসে কিনছি নাকি? মাত্র এই মাসেই তো কিনলাম। আর টাকার কোনো অসুবিধা হবে না, সবই ঠিকঠাক ভাবে হয়ে যাবে, দেখে নিও। আরিশ এবার সারার দিকে তাকিয়ে মৃদু হেসে দিল। সারা আবারও কিছু বলতে যাবে, কিন্তু তার আগে দোকানদার এসে আরিশের হাতে শাড়ির ব্যাগটা ধরিয়ে দিল। আরিশ শাড়ির বিল পে করে সারার হাত ধরে দ্রুত পায়ে হেঁটে দোকানের বাইরে চলে এলো। সারার কিছুই বলল না আরিশকে, কারণ এখন কিছু বলে আর লাভ নেই। বাইকের কাছে এসে আরিশ বাইকে বসলো। পেছনে বসলো সারা। সারাকে চুপচাপ থাকতে দেখে আরিশ বাইক স্টার্ট দিতে দিতে বলল, চুপচাপ যে। সারা আরিশের কাঁধে হাত দিতে দিতে বলল, কথা বলে লাভ আছে নাকি? যা করার তো করেই ফেলেছো। ওদিকে আরিশ মুচকি হেসে বলল, তা অবশ্য ঠিকই বলেছ, তোমার কোনো কথাই শুনতাম না আমি। জানো, আমার খুব ইচ্ছা ছিল আমি আমার ভালোবাসার মানুষকে সবকিছু দিব, সকল সুযোগ সুবিধা দিব। সব ভালোবাসা শুধু তার জন্য হবে, আর সে ভালোবাসার মানুষটা হবে আমার ওয়াইফ। আমি চেয়েছিলাম রোজ রোজ আমার ভালোবাসার মানুষটার জন্য ছোটখাটো সারপ্রাইজ দেব, তার সকল ইচ্ছা শখ আহ্লাদ মিটাবো। বলে আরিশ খানিক সময় চুপ করে রইল। বাইকটা আপন গতিতে ছুটে চলেছে। নিজের পিঠে নিয়ে আছে একজোড়া মধ্যবিত্ত স্বামী স্ত্রীকে, যাদের স্বপ্ন আছে অনেক, তবে সবই সুপ্ত। এই সুপ্ত স্বপ্নগুলো মাঝে মাঝে মাথা চাড়া দিয়ে ওঠে। তার ফলে কষ্টে সৃষ্ট হলেও দু একটা ইচ্ছে স্বপ্ন পূরণ হয়। মধ্যবিত্তদের সব শখ আহ্লাদ পূরণ করার মতন হয় না, কারণ তাদের কাছে সে পর্যাপ্ত টাকাটুকু থাকে না। মাঝে মাঝে হয়তো মনে হয় যে তার কাছে টাকা আছে, এই টাকা দিয়ে একটু আনন্দ ফুর্তি করা সম্ভব। উপলক্ষে সবই গোছগাছ করা শেষ, কিন্তু পকেটে হাত দিয়ে যখন দেখে যে তার কাছে পর্যাপ্ত টাকা নেই, তখন সেই মুহূর্তটা হয়তো পৃথিবীর কষ্টকর মুহূর্তগুলোর একটা মুহূর্ত হয়। মধ্যবিত্ত একটা আজব বৃত্ত। তারা না পড়ে নিম্নবিত্তদের মাঝে, না পড়ে উচ্চবিত্তদের মাঝে। এই মাঝামাঝি স্থানে থাকাটা বেশ কষ্টসাধ্য একটা ব্যাপার। তারা না পারে উচ্চবিত্তদের মতন মনের আশা পূর্ণ করতে, না পারে নিম্নবিত্তদের মতন কোনো আশাই না রাখতে। আরিশ ক্ষীণ গলায় বলল, জানো সারা, নীরার সাথে যখন রিলেশনশিপে ছিল তখন রোজ রোজ ওর সাথে রেস্টুরেন্টে যেতাম। বেশিরভাগ দিনই ওর ইচ্ছে হতো সেখানে খাওয়ার। খুব কমই দিন এমন গিয়েছে যে যেদিন আমার ইচ্ছে হয়েছে রেস্টুরেন্টে যাওয়ার, ওকে আমি এই বিষয়ে মানাও করতে পারতাম না। এই ভয়ে যে যদি ওর খারাপ লাগে, যদি ওর মন খারাপ হয়েছে, তখন আমি কি পারবো এমনটা সহ্য করতে? এসব ভয়ে আমি ওকে আমার সাধ্যের সবটুকু দিয়ে খুশি করার চেষ্টা করতাম, তবে কখনো ওর মুখ দিয়ে শুনিনি এমনটা বলতে চাই, আরিশ আজ থাক, আর কত টাকা খরচ করবে আমার উপর? বলে আরিশ একটা দীর্ঘশ্বাস ফেলল।
সাথে সারাও ছোট্ট করে কষ্টের একটা প্রশ্বাস ছাড়ল। স্বামীর মুখে প্রার্থনার নাম শুনতে কারোরই ভালো লাগে না। সারারও ভালো লাগছে না, যদিও আরিশ নীরার ব্যাপারে ভালো কিছু বলছে না। তবুও সারার ইচ্ছে হলো আরিশকে বলতে যে নীরার নামটা চিরতরে মুছে ফেলো না কেন আরিশ। হোক খারাপ স্মৃতি, হোক কষ্টের স্মৃতি, হোক ভালো স্মৃতি, সবটাই মুছে ফেলো আরিশ। এসব বলা মনের মধ্যেই থেকে গেল, বলা হয়ে উঠল না আরিশকে। বাসার সামনে এসে বাইকে ব্রেক কষল আরিশ। সাথে সাথে কল্পনার ছোট্ট জগৎ থেকে বেরিয়ে আসলো সারা। আরিশ সারাকে শাড়ির ব্যাগ সহ নামিয়ে দিয়ে ব্যাগ নিয়ে চলে গেল। সারাকে বলে গেল তার কিছু কাজ আছে। আরিশ চলে যাওয়ার সাথে সাথে সারাও বাসায় চলে এলো। রাতের প্রায় 9টা বাজে। কলিং বেলের আওয়াজে পড়ার টেবিল থেকে উঠে সোজা দরজার কাছে গেল সারা। দরজা খুলতে আরিশের হাসি মাখা মুখটা চোখে পড়ল তার। এতে করে তার ঠোঁটেও এক চিলতে হাসি ফুটে উঠল। তার এই হাসিটাকে আরো বিস্তৃত করতে আরিশ তার সামনে দুটো লাভ বার্ডস সহ একটা খাঁচা তুলে ধরল। হাসি মুখে বলল, এটা আনতে গিয়েছিলাম, খুব ইচ্ছে হলো কেনার। এটা নিয়ে কোনো কথা শুনবো না। অবশ্য আমার মনে হচ্ছে তেমন কিছু বলবে না তুমি, কারণ তোমার ঠোঁটের হাসি বলে দিচ্ছে এটা দেখে তুমি খুব খুশি। সারা খুশিতে আরিশকে জড়িয়ে ধরে বলল, অনেক দিনের শখ ছিল লাভ বার্ডস আমার বাসায় থাকবে, আজ এইভাবে পূরণ হবে ভাবতেও পারিনি। আরিশ সারাকে দ্রুত নিজের থেকে ছাড়িয়ে নিয়ে বলল, আমি বাইরে দাঁড়িয়ে আছি এখনো মিসেস সারা, রুমে ঢোকে তারপর যত ইচ্ছা জড়িয়ে ধরো। আরিশের কথা শুনে সারা লজ্জায় আরিশকে ছিঁড়ে দিয়ে পাশ করে দাঁড়ালো। আরিশ মুচকি হেসে রুমের ভেতর প্রবেশ করে বলল, এগুলো বারান্দায় রেখে আসো, আমি ফ্রেশ হয়ে আসি। বলে সারার দিকে খাঁচা এগিয়ে দিল। সারাও হাসি মুখে খাঁচাটা নিয়ে বারান্দায় রেখে দিল। সারা বারান্দায় বসে পাখিগুলোকে খুব সুন্দরভাবে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। এরই মাঝে আরিশের ডাক পড়ল। সে দ্রুত রুমে গিয়ে দেখলো আরিশের চিন্তিত মুখ। সারা এগিয়ে এসে জিজ্ঞেস করলো, কি হলো, চোখ মুখ এমন দেখাচ্ছে কেন? আরিশ কণ্ঠে উৎকণ্ঠা প্রকাশ করে বলল, আমাদের অফিসের এক মেয়ে কলিগের রেপ হয়েছে, পরে খুনও হয়েছে। সে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সবাইকে ডাকছে। আরিশের মুখে রেপের কথা শুনে গলা শুকিয়ে গেল সারার। 3 বছর আগে ঘটে যাওয়া ঘটনাটা চোখের সামনে ভেসে এলো। হাত পা থরথর করে আপনা আপনি কাঁপতে লাগলো। 3 বছর আগে রেপের ঘটনা আর আজকে নিজ কানে শোনা রেপের ঘটনা না চাইতেও সারাকে খুঁড়ে খুঁড়ে খেতে লাগলো। আবারও সব ঘটনা মাথা চাড়া দিয়ে উঠল তার। নিজেকে আবারও বড্ড অপরাধী মনে হতে লাগলো তার। ভয়ে আতঙ্কে চোখ মুখের রং পরিবর্তন হতে লাগলো তার। পুরো শরীর ঝিমঝিম করছে তার, মাথাটাও প্রচন্ড ভারী লাগছে তার। কিছুক্ষণের মাঝে চোখের সামনে সব ঘোরা শুরু করলো, ঝাপসা হতে শুরু করলো, মুখের কথাগুলো গুলিয়ে যেতে লাগলো। কয়েক সেকেন্ডের মাঝে শরীরের পুরো ভর ছেড়ে দিয়ে সে লুটিয়ে পড়লো আরিশের গায়ে। একদল লোক ধাওয়া করছে সারাকে, সর্বোচ্চ গতিতে দৌড়ে চলেছে সে। আজ যে করে হোক এদের হাতে ধরা পড়া যাবে না। ধরা মানে নিজের জীবন আর ইচ্ছা উভয় শেষ করা। দৌড়ানোর এক পর্যায়ে পায়ে আর কুলোতে না পেরে এক ঝোপের আড়ালে লুকিয়ে পড়ল সে। হাত পা প্রচন্ড কাঁপতে থাকে তার। হৃৎপিণ্ডটা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি গতিতে দৌড়াচ্ছে। ঝোপের আড়াল থেকে সে দেখলো ধাওয়া করা লোকগুলো তাকে না পেয়ে চলে যাচ্ছে। এ দেখে স্বস্তির এক নিঃশ্বাস ফেলল সে। তবে বেশিক্ষণ স্বস্তিতে থাকতে পারল না সে, কারণ হঠাৎ করেই কাঁধে কারোর স্পর্শ পেল সে। ভয় পেছনে তাকাতে পারছে না সে। যদি সে লোকগুলো হয়? কিছু বুঝে ওঠার আগে তার পিছে থাকা লোকটা তার মুখ চেপে ধরল। নিঃশব্দে কার্তু চিৎকার দিল সে। আর সাথে সাথে ঘুম ভেঙে গেল সারার। ধরফড়িয়ে সে শোয়া থেকে উঠে বসলো। পুরো শরীরে প্রচন্ড কাঁপাকাঁপি করছে তার। আশেপাশে একবার চোখ বুলিয়ে নিল সে। না, বাস্তব নয়, স্বপ্ন দেখছিল সে। পুরোপুরি না হলেও 3 বছর আগেকার ঘটনার সাথে স্বপ্নের কিছুটা মিল পেল সারা। এতটুকুই তাকে ভয় পাইয়ে দিতে সক্ষম। স্বপ্নটা দেখে জাগ্রত হওয়ার সাথে সাথে বুক ভরে শ্বাস নেওয়ার চেষ্টা করতে লাগলো সারা। জোরে জোরে শ্বাস নিচ্ছে সে। হঠাৎ করে প্রচন্ড কান্না পাচ্ছে তার, প্রচন্ড কান্না। গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে তার। ইচ্ছে করছে আরিশকে জড়িয়ে ধরে তার বুকে মাথা লুকিয়ে কান্না করতে। কিন্তু আরিশ কোথায়? এরই মাঝে পুরো রুম একবার চোখ বুলিয়ে নিল সে। না, আরিশকে পেল না সে। আরিশকে না পেয়ে হঠাৎই এক ভয় মাথা চাড়া দিয়ে উঠল সারার। সে চিৎকার করে আরিশকে ডাকতে লাগলো। 2 বার ডাক দেওয়ার সাথে সাথে সে দেখলো আরিশ ওয়াশরুম থেকে দ্রুত পায়ে বেরিয়ে আসছে। সে সারার চিৎকার শুনে তাড়াতাড়ি করে কোনো মতে শাওয়ার ছেড়ে বেরিয়ে পড়ে। ওয়াশরুম থেকে বের হওয়ার সাথে সাথে উদাম শরীরের উপর থেকে তোয়ালে সরিয়ে সোফার দিকে ছুঁড়ে মেরে সারার সামনে বিছানায় গিয়ে বসে পড়ল আরিশ। আরিশকে দেখা মাত্র সারার হৃদয়ে প্রশান্তির এক হাওয়া বয়ে গেল। সে যেন খুঁজে পেল দুনিয়ার সবচেয়ে সুরক্ষিত মানুষকে। সারা মুখ দিয়ে কোনো শব্দ বের না করে দ্রুত এগিয়ে গিয়ে আরিশকে শক্ত করে জড়িয়ে ধরল। তার পুরো শরীর এখনো অল্প বিস্তর কাঁপছে।
চোখ দিয়ে এখন নীরবে অশ্রু ঝরছে, ঠোঁট ছোড়া কাঁপছে তার। সে আবারও আরিশকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। যতটা শক্ত করে জড়িয়ে ধরলে আরিশ নিজেকে তার থেকে ছাড়িয়ে নিতে পারবে না, ঠিক ততটা শক্ত করে জড়িয়ে ধরলো সারা। সারার এমন আচরণে আরিশ যেমন অবাক হলো, ঠিক তেমনই চিন্তিতও হলো। সে এক হাত দিয়ে সারাকে জড়িয়ে ধরলো, আর অপর হাত দিয়ে সারার মাথায় আলতো হাত বুলিয়ে দিতে দিতে বলল, কি হচ্ছে সারা? এমন করছে কেন? কোনো খারাপ স্বপ্ন দেখেছ? আমাকে বলো, কি স্বপ্ন দেখেছো তুমি? সারা আরিশের প্রশ্ন শুনে এবার হু হু করে কেঁদে উঠল। বাচ্চারা কান্না করলে বড়দের সামান্য আদরে, সামান্য মন ভুলা কথায় যেমন আগের ছোট্ট অভিমানটাকে বড় করে একটু সহানুভূতির আশায় কান্না করে, ঠিক তেমনটাই সারা করছে। যদিও তার উদ্দেশ্য সহানুভূতি পাওয়া নয়, সে তো এই মুহূর্তে নিজের ভয়টাকে দূর করতে চাইছে, নিজের মনের আতঙ্ককে বের করতে চাইছে। সারা আরিশকে আবারও শক্ত করে নিজের সাথে মিশিয়ে নিয়ে সে বাচ্চাদের মতন অভিমানী সুরে বলল, তুমি আমাকে ছেড়ে কোথায় গিয়েছিলে? আমাকে ছেড়ে আর যেও না আরিশ, প্লিজ আমাকে ছেড়ে যেও না। বলে সারা ফোপাতে লাগলো। আরিশ সারার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে নরম সুরে বলল, তোমাকে ছেড়ে কোথাও যায়নি তো আমি, আর তোমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবতেও পারি না। এত ভয় পাচ্ছ কেন? কি হচ্ছে তোমার? সারা এবার একটু শব্দ করে কেঁদে বলল, আরিশ, ওরা যদি আমাকে খুঁজে পায়, আমাকে নিয়ে যাবে কি পিয়ার মতো? আমাকেও কি ওরা? আর বলতে পারলো না সারা। পিয়ার কথা মনে আসতে আবারও বুক ছিঁড়ে কান্না বেরিয়ে এলো সারার। সে আতঙ্কে আরিশকে শক্ত করে ধরে বলল, না না, আমি লুকিয়ে থাকবো, আমাকে ওরা খুঁজে পাবে না। আমি মরে যাব, তবু নিজের ইজ্জত লুটিয়ে দিব না, কিছুতেই না। এদিকে আরিশ সারার মুখে বলা প্রতিটা কথা হতভম্বের মতন শুনে যাচ্ছে। সারা কি বললো এসব? পিয়াকে? আরে ওরাই বা কারা? কি করেছে তারা পিয়ার সাথে? রেপ নয় তো? তারা কি সারার সাথেও এমনটা করতে? না, আর ভাবতে পারছে না আরিশ। এক ধরনের ভয় আর চিন্তা তাকে নিজের সাথে জড়িয়ে ধরলো। তবে সাথে সাথে আরিশ নিজেকে সামলে নিল। এই মুহূর্তে তার ভয় পাওয়া চলবে না। এ সময় তো তাকে তার সারাকে সামলাতে হবে, সারাকে সান্ত্বনা দিতে হবে, সারার ভয়টাকে দূর করতে হবে। আরিশ আশ্বাসের সুরে সারাকে বলল, কিছু করতে পারবে না ওরা তোমাকে। আমি তো আছি তোমার সাথে, আমি ঢাল হয়ে আছি তোমার সাথে। ওরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু তুমি এখন শান্ত হও, প্লিজ শান্ত হও। শুধু শুধু ভয় কেন পাচ্ছ? তুমি কি এতটাই দুর্বল? না তো, তুমি দুর্বল নাও, তুমি তো স্ট্রং। সবকিছু ভালোভাবে হ্যান্ডেল করতে চাও। তাহলে বিষটাকে হ্যান্ডেল করতে পারছো না কেন? নিজেকে শক্ত করো, বি এ স্ট্রং গার্ল। আরিশের কথা সারার মনে কি প্রভাব ফেললো তা সারা জানে না। শুধু জানে এখন তার ভয় পাওয়ার সময় নয়। আর সে ভয় পাবেই বা কেন? আরিশ আছে তার সাথে। এই মুহূর্তে তার কান্না থামানো উচিত। আর ওটা তো স্বপ্নই ছিল। স্বপ্ন কখনো বাস্তব হয় না, না কখনো বাস্তব হয় না। সারা এবার ধীরে ধীরে কান্না থামিয়ে দিল। আরিশ তা বুঝতে পেরে মৃদু হেসে সারার মাথায় আবারও হাত বুলিয়ে দিতে দিতে বলল, আর কান্না করবে না, বুঝেছো? তোমার কান্নাটা আমি একদম সহ্য করতে পারি না। তোমার কান্না দেখে আমার কি পরিমাণ কষ্ট হয় তুমি জানো? তুমি কি চাও তোমার আরিশ কষ্ট পাও? চাও না, ঠিক না? তাহলে এখন থেকে আর কান্না করবে না, ওকে? সারা অস্ফুট সুরে বলল, ওকে। ওদিকে বারান্দায় থাকা লাভ বার্ডস দুটোর চিৎকার চেঁচামেচি এতক্ষণে পুরোপুরি থেমে গিয়েছে। কিছুক্ষণ আগেও একটা লাভ বার্ড অশান্ত হয়ে পুরো খাঁচা জুড়ে উড়াউড়ি করছিল। তার পিছে পিছে তাকে শান্ত করার জন্য উঠছিল তার সঙ্গী লাভ বার্ডটা। উঠতে উঠতে এক পর্যায়ে লাভ বার্ডস দুটো দাঁড়িয়ে পড়ে। অশান্ত সেই লাভ বার্ড দেখেই চলেছিল। এক পর্যায়ে এক সঙ্গী লাভ বার্ড অপর সঙ্গী লাভ বার্ডটাকে নিজেদের ভাষায় নানা কিছু বলে সান্ত্বনা দিতে থাকে। এর ফলে কিছুক্ষণের মাঝে সেই সঙ্গীটার ডাক থেমে যায়, পুরোপুরি শান্ত হয়ে যায় সে। একদিকে রুমের ভেতরে আরিশ তার সারাকে আগলে রেখে নানা রকম সান্ত্বনা দিতে থাকে, অপরদিকে বারান্দায় থাকা লাভ বার্ডস দুটো একে অপরকে আগলে রেখে সান্ত্বনা দিতে থাকে। দুজন প্রেমিক আগলে রাখছে তাদের দুজন প্রেমিকাকে। পার্থক্য শুধু এক জায়গাতে, এক ঝোড়া প্রেমিক প্রেমিকা মনুষ্য জাতির, আর এক জোড়া প্রেমিক প্রেমিকা পক্ষী জাতির। দুই জাতির দুই জোড়া ভালোবাসা। সারার কান্না পুরোপুরি থেমে যাওয়ার পরও শান্ত হতে কিছুক্ষণ সময় লাগে তার। এই পুরোটা সময় সে আরিশকে জড়িয়ে ধরেছিল। আরিশও তার সারাকে আগলে রেখেছিল স্বাচ্ছন্দ্যে। ধীরে ধীরে সারা আরিশকে ছেড়ে দিয়ে সোজা হয়ে বসে পড়ল। তার দৃষ্টি নত। ইচ্ছে করছে না আরিশের চোখের সাথে চোখ মেলাতে। সে জানে আরিশ এখন তাকে একটু আগের বলা কথাগুলোর মানে জিজ্ঞেস করবে, কিন্তু সে তো বলতে চাইছে না। 3 বছর আগের সেই কালো স্মৃতিটা একদম তরতাজা করে তুলতে চাইছে না সে তো চায়নি আরিশকে ব্যাপারে কোনো কিছু বলতে, কিন্তু ভয়ে আতঙ্কে সব তো মুখ থেকে বেরিয়ে গিয়েছে।
এখন না চাইতেও সবটা বলতে হবে আরিশকে। আবারও তার জীবনের এই দুঃসহ স্মৃতিকে অক্ষরে অক্ষরে বলতে হবে। সবার নত দৃষ্টি দেখে আরিশ সারার থুতনিটা ধরে তার মুখটা উঁচু করে তুলে ধরল। তার নরম সুরে সুরে জিজ্ঞেস করলো, আর ইউ ফিলিং বেটার নাও? সারা কিছু না বলে শুধু হ্যাঁ সূচক মাথা নাড়ে। আরিশ আবারও জিজ্ঞেস করে, তোমায় কিছু প্রশ্ন করব, উত্তর দিতে পারবে তো? সারা এবার চোখ তুলে আরিশের দিকে তাকালো। সে জানে আরিশ তাকে কি প্রশ্ন করবে। সারা মনস্থির করে নিল যে সে আজকেই আরিশকে সব বলবে, মনের সব কথা বলবে। হৃদয়ে চাপা পড়া সে বোঝাটাকে আজ ফেলে দেবে। আর পারছে না সে ভয় আর আত্মগ্লানিতে ভুগতে। সারা শুকনো একটা ঢোক গিলে বলল, সব প্রশ্নের উত্তর দিব আজ তোমাকে। আরিশ টোটের কোণে মৃদু হাসি ফুটিয়ে সারার গালে হাত রেখে বলল, সব প্রশ্নের উত্তর ঠিকঠাক দিবে, ওকে? পিয়াকে? সারা ছোট্ট একটা শ্বাস ফেলে বলল, আমার বান্ধবী। আর তুমি তখন বলেছে ওরা তোমাকে খুঁজে পাবে, সে ওরা কারা? সারা আরিশের হাতটা নিজের মুখ থেকে সরিয়ে নিয়ে হাতের মুঠোয় শক্ত করে ধরে মাথা নিচু করল। চোখ মুখ কুচকে বলল, র্যাপিস্ট। সারার কথায় মুহূর্তের জন্য আরিশ থ বনে গেল। সে যা আশা করেছিল সেটাই হলো। এবার পুরো ঘটনা তাকে জানতেই হবে। আরিশ কণ্ঠে উৎসাহ প্রকাশ করে বলল, কিভাবে কি হয়েছিল? পিয়া আর তোমার সাথে রেপিস্টদের সংযোগ কি? সব বলতে পারবে আমায়? সারা এবার মাথা তুলে চোখ মুখে কাঠিন্য ভাব প্রকাশ করে বলল, আর সবটা বলবো তোমাকে। এই র্যাপিস্টদের সব কুকীর্তি বলবো তোমাকে। 3 বছর আগে আমি সহ আমাদের পরিবারের সবাই চট্টগ্রামে থাকতাম। আমার স্কুল লাইফ সেখানেই কেটেছে। প্রিয়া ছিল আমার স্কুল লাইফের ফ্রেন্ড। ওর সাথে বন্ধুত্বটা খুব গাঢ় ছিল আমার। আমরা একে অপরকে চোখে হারাতাম। এমন একটা অবস্থা ছিল, আমরা একে অপরকে ওয়াদা করেছিলাম আমরা সারা জীবন এমনভাবে থাকবো। আমাদের মাঝে বন্ধুত্বটা সারা জীবন এমন থাকবে। কিন্তু আমাদের এই বন্ধুত্বটা টিকল না। এটুকু বলে সারা থেমে গেল। লম্বা কয়েকটা শ্বাস টেনে নিল নিজের ভেতর। এদিকে আরিশের চোখে মুখে তখন নানা প্রশ্নের ভিড়। প্রিয়া সারা বান্ধবী ছিল মানে এখন নেই কেন? প্রশ্নগুলো নিজেকে নিজেই করে আরিশ নিজেকে বলল, সম্পূর্ণ ঘটনা শুনলে তবে বোঝা যাবে সবটা। সারা আবারও বলা শুরু করলো, প্রিয়াকে ওদের ওখানকার স্থানীয় এক ছেলে পছন্দ করত। প্রেমের প্রস্তাবও দিয়েছিল, কিন্তু প্রিয়া মানা করে দেয়। কারণ ছেলেটা মাস্তান টাইপের ছিল আর প্রচুর নেশা করত। এমনকি মারধরও করতো সে। কেউ কিছু বলতে পারতো না, কারণ তার বাবার প্রভাব প্রতিপত্তি অনেক ছিল। প্রিয়া ওই ছেলেটার মুখের উপর না করে দেয়। এতে সেই দিন সে প্রচুর রেগে যায়। প্রিয়াকে নানা অকথ্য ভাষায় গালিগালাজ করে চলে যায়। আমি আর প্রিয়া ভেবেছিলাম ঘটনা এখানেই শেষ হয়ে যাবে হয়তো, কিন্তু না, ঘটনাটা যে রেপের পর্যায়ে চলে আসবে তা আমি কখনো কল্পনা করতে পারিনি। এটুকু বলে সারা আবারও চুপ হয়ে গেল। আবারও কান্নাগুলো দলা পাকিয়ে কণ্ঠনালীতে এসে আটকে গেল। হয়তো পরবর্তী কথার মাঝে কান্নাটা বুক চিরে বেরিয়ে আসবে। একটা শুকনো ঢোক গিলে সারা আবারও বলল, সেই দিন আমি আর প্রিয়া স্কুল শেষ করে হেঁটে হেঁটে বাসায় আসছিলাম। শুনশান এক রাস্তা পার হয়ে যেতে হয় বাসায়। হঠাৎ সেই রাস্তায় আমাদের সামনে একটা কালো মাইক্রো এসে থেমে যায়। কিছু বুঝে ওঠার আগে প্রিয়া প্রপোজ করা সেই ছেলেটা মাইক্রো থেকে নেমে প্রিয়ার হাত ধরে টেনে নিয়ে যায়। এদিকে হুট করে এসব হওয়ায় আমি ভয়ে শকে চলে যাই। পুরো আনএক্সপেক্টেড ছিল। আমি থম মেরে দাঁড়িয়ে রইলাম। আমার হুঁশ তখন আসলো যখন আমার হাতে টান পড়ে। প্রিয়া আমার হাত ধরে টান দিতে থাকে বাঁচার তাগিদে। ওইদিকে ওই ছেলেটাও কোনো মতে ওর হাত ছাড়ে না। আমি এক পর্যায়ে প্রিয়ার হাত ধরে নিজের দিকে টানতে থাকি। নিজের সর্বশক্তি প্রয়োগ করে প্রিয়াকে টানছি, কিন্তু আফসোস ওকে বাঁচাতে পারলাম না। আমি প্রিয়াকে ধরে টানছিলাম বলে ছেলেটা বিরক্ত আর রাগ নিয়ে মাইক্রোর ভিতর থেকে আরেকটা ছেলেকে ডাক দেয়। এবার দুজনে মিলে প্রিয়াকে টানতে থাকে। এক পর্যায়ে তারা সফল হয়। প্রিয়াকে নিয়ে তারা মাইক্রোতে উঠে যায় আর আমি ছিটকে রাস্তায় পড়ে যাই। ওদিকে প্রিয়া আর তো চিৎকার দিয়ে ওঠে। সে আমার কাছে বাঁচার সাহায্য চাইতে থাকলো মাইক্রোর ভিতর থেকে। আমি কিছু বুঝে ওঠার আগে সেই দ্বিতীয় ছেলেটা এবার মাইক্রো থেকে বেরিয়ে আমাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে। আমি নিজেকে ছাড়িয়ে নেওয়ার পূর্ণ চেষ্টা করতে থাকি। ওই ছেলেটার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে আমি এবার প্রাণপণে দৌড়াতে থাকি। ওদিকে প্রিয়া এখনো আমাকে ডেকে চলেছে। এইদিকে নিজেকে বাঁচানোর তাগিদ, আবার এদিকে প্রিয়ার কান্না। আমি পুরো হতভম্ব হয়ে পড়ি। সেই মুহূর্তে আমার মনে শুধু একটাই চলতে থাকে, যে করে হোক নিজেকে বাঁচাতে হবে এদের থেকে। আমি দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে একটা ঝোপের আড়ালে লুকিয়ে পড়ি। অনেকক্ষণ খোঁজার পর সেই ছেলেটা আমাকে না পেয়ে চলে যায়। পরের দিন
আমি জানতে পারি প্রিয়া রেপ হয়েছে, পরে আবার ওর মার্ডারও হয়েছে। আর জানো, ঠিক ওই মুহূর্তে সংবাদটা শোনার পর নিজেকে দোষী মনে হতে থাকে, সবচেয়ে বড় অপরাধী মনে হলো নিজেকে। তখন মনে হচ্ছিল আমি কেন প্রিয়াকে বাঁচানোর চেষ্টা করলাম না, আমি কেন ছেলেগুলোর সাথে লড়াই করলাম না, কেন আমি কাপুরুষের মতো নিজেরটা আগে দেখলাম, কেন আমি চোরের মতো পালিয়ে এলাম, কেন এইসব কিছু আজও আমাকে কুড়ে কুড়ে খায়। আরিশ, আমি এখনো নিজেকে ক্ষমা করতে পারিনি, এখনো সেসবের জন্য নিজেকে দায়ী মনে করি। আর মনে করবোই না কেন বলো? আমি যদি সেদিন প্রিয়াকে বাঁচানোর শেষ চেষ্টাটুকু করতাম, তাহলে প্রিয়ার এমন হতো না। আর প্রিয়ার সাথে সাথে যে আমিও রেপের শিকার হতাম, এটা ভাবলে আমার সেদিনকার ঘুম হারাম হয়ে যায়। আমি কিছুতেই শান্ত রাখতে পারি না নিজেকে আরিশ। বলে সারা হু হু করে কেঁদে আরিশকে জড়িয়ে ধরল। আরিশ এখন এক প্রকার শকে আছে সারার কথা শুনে। আরিশ সারার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, এর জন্য নিজেকে দোষী ভেবে লাভ নেই সারা। তুমি একা পারতে না ওদের সাথে, ওরা দুজন আর তুমি একজন। দুজন ছেলের সাথে একা মেয়ে কি করে পেরে উঠতে পারে বলো? তখন যে পরিস্থিতিতে তুমি ছিলে, তাতে তো যে কোনো মানুষের সে পরিস্থিতিতে পড়লে পালিয়ে আসতো। এটা হিউম্যান নেচার। আর তখন তোমার মাথায় দুটো বিষয় কাজ করছিল, এক পিয়াকে বাঁচানো, দুই নিজেকে বাঁচানো। সেই সময় তোমার মস্তিষ্ক আর আশেপাশে পরিবেশ বলল নিজেকে বাঁচাতে, তো তুমিও সেটাই করলে। এতে নিজেকে অপরাধী ভেবো না সারা। সারা আরিশকে ছেড়ে দিয়ে সোজা হয়ে আরিশের সামনে বসে পড়ল। আরিশের দিকে এক ঝলক তাকিয়ে চোখের জল নিয়ে যাতে মুছে দৃষ্টি বাইরের দিকে দিয়ে বলল, 2 দিন পর প্রিয়ার লাশ পাওয়া যায় ওদেরই বাসার কাছে। ওকে দেখে সবাই বুঝতে পেরেছিল প্রিয়াকে রেপ করার পর খুন করা হয়। যদিও খুনের প্রত্যক্ষদর্শী আমি ছিলাম না, তবুও জানতাম প্রিয়ার খুন কে করেছিল। সেই দিন আমি বাসায় চলে আসার পর নিজেকে এক রুমে আটকে নিই। পুরো 12 ঘন্টা আমি রুমে ছিলাম একা একা। বারবার প্রিয়ার কান্না ভেসে আসছিল আমার কানে। সেই 12 ঘন্টার মধ্যে খুব কম সময় এমন গিয়েছে যে আমি চোখের জল ফেলিনি। আমার আব্বু আম্মু টেনশনে ছিল আমার জন্য। তারা নানা রকম কথাবার্তা বলে আমাকে রুম থেকে বের হতে ফোর্স করে। আমি কোনো মতে দরজা খুলে আম্মুকে দেখে আবারও কেঁদে দিই। খুব কষ্টে সবটা বলি আব্বু আম্মুকে। দুজন যেন বিশ্বাসই করতে পারছিল না এমনটা। সেই দিনের রাতে খুব কষ্টে আমি ঘুমাই। আম্মু আমার কাছেই ছিল। বেশিক্ষণ শান্তিতে ঘুমাতে পারিনি সেই দিন। মাঝরাতে প্রিয়ার স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায় আমার। ঘুম ভাঙার পর আর ঘুমাইনি। পরের দিন সকালে যে প্রিয়ার সম্পর্কে এমনটা শুনবো ভাবতেও পারিনি আমি। প্রিয়াকে যে শুধু ওরা রেপ করেছিল তা না, খুবই নির্মমভাবে ওকে খুনও করে। ওদের বাসা থেকে ফোন আসার পর আমরা সবাই সেখানে যাই। সেখানে গিয়ে প্রিয়ার ক্ষত বিক্ষত লাশটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ওর বাবা মা যে কি করে নিজেকে সামলেছিল আমি জানতাম না। প্রিয়ার লাশ দেখার পর আমি সেখানে অজ্ঞান হয়ে পড়ে যাই। পরে যখন জ্ঞান ফিরে আমার, তখন আমি হসপিটালে ছিলাম। ততক্ষণে প্রিয়ার কবর দেওয়া হয়ে গিয়েছে। প্রিয়ার বাবা মা প্রিয়ার লাশ পোস্টমর্টমের জন্য দিচ্ছিল না, কারণ তাদের মতে এতে কোনো উদ্দেশ্য হাসিল হবে না, শুধু শুধু তাদের মেয়ের ইজ্জত আরেকবার হানি হবে। আমি একটু সুস্থ হওয়ার পর আঙ্কেল আন্টির সাথে দেখা করতে যাই। তাদেরকে বলি প্রিয়ার সাথে এসব কে করেছিল। তারা শুনে যেমন হতবাক হয়েছিল তেমন আশাহত হয়েছিল, কারণ তারা জানতো প্রিয়ার খুনিকে তারা উপযুক্ত শাস্তি দিতে পারবে না। শুধু শুধু বৃদ্ধ বয়সে এসে সে সম্মানটুকু খোয়াবেন তারা। ওই ছেলে প্রভাব প্রতিপত্তির সাথে যে তারা পেরে উঠবেন না এটা তাদের জানা ছিল। এজন্য শেষ চেষ্টাটুকু তারা করেননি। তবে আমি এইটুকু বলতে পারিনি যে সেই দিন আমি প্রিয়াকে ছেড়ে আসতে বাধ্য হই। এই বিষয়টা এখনো আমাকে ভিতরে ভিতরে ভোগায়। এক ধরনের গিল্টিতে ভুগি এখনো আমি। জানি না এটা এই জীবনে যাবে কি না। আমার মাঝে মাঝে মনে হয় প্রিয়ার বাবা মায়ের কাছে সেই দিনকার সব ঘটনা বলতে পারলে হয়তো আমার গিল্টি ফিলটা কিছুটা হলেও কমতো। সবটা শোনার পর যদি তারা আমাকে ক্ষমা করতে পারে তাহলে হয়তো প্রিয় আমাকে ক্ষমা করতে পারবে। কিন্তু জানো কি, প্রিয়ার বাবা মার সাথে দেখা করার সেই সাহসটুকু জোগাতে পারিনি আজ পর্যন্ত। এই ভয়ে থাকি যদি তারা আমাকে ক্ষমা না করে, তখন একদিকে সবটা ঘটনা না বলতে পারার গিল্টি, অপরদিকে তাদের ক্ষমা না পাওয়ার ভয়। সব দিয়ে আমি ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছি আরিশ। এই ঘটনা থেকে ফিরে আসতে
আমার কয়েকটা মাস কেটে যায়, তবুও আমি পুরোপুরি সুস্থ হতে পারিনি। এখনো রেপের কথা শুনলে হাত পা ঠান্ডা হয়ে আসে। 3 বছর আগের সেই দুঃসহ স্মৃতি আমাকে এখনো তাড়া করে বেড়ায়। প্রিয়ার লাশ দেখার পর থেকে প্রথম কয়েক মাস আমি ঠিকমতো ঘুমাতে পারিনি। বারবার প্রিয়া আমার স্বপ্নে আসতো। মাঝে মাঝে সে আমার কাছে বাঁচার আকুতি করত, তো মাঝে মাঝে আমাকে পুরো ঘটনার দোষী সাব্যস্ত করত। আব্বু আম্মু আমার অবস্থা অবনতি দেখে ডক্টরের কাছে নিয়ে যায়। ডক্টর বলল আবহাওয়া পরিবেশ বদলাতে হবে, তাই আমাদের ফুল ফ্যামিলি চট্টগ্রাম থেকে ঢাকায় ট্রান্সফার হয়। এরপর থেকে ধীরে ধীরে আমি স্বাভাবিক হতে শুরু করি। প্রিয়ার কথাটা সম্পূর্ণ ভুলে যাই, তবে রেপ বিষয়ক কোনো কথা আমার সামনে আসলেই আমি আবারও সেই স্মৃতিতে ডুবে যাই। সেই স্মৃতি থেকে সাঁতরে বের হতে আমার বেশ সময়ও লাগে। গতকাল তোমাদের অফিসের কলিগের রেপের কথা শুনে প্রিয়ার কথা মনে এসে যায় আমার। নিজেকে আর সামলাতে না পেরে অজ্ঞান হয়ে যায় আমি। এবার একটা দীর্ঘশ্বাস ফেলে সারা চেষ্টা করে তার কষ্টটাকে কিছুটা হলেও কম করার। আরিশ এখনো সারার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সারার ভেতরকার কষ্ট উপলব্ধি করার জন্য। হয়তো সারার চোখের মাধ্যমে সারার হৃদয়ের গভীরে পৌঁছে সে কষ্টটাকে কিছুটা হলেও উপলব্ধি করা সম্ভব। এই প্রচেষ্টায় আরিশ সারার চোখের দিকে তাকিয়ে আছে। বেশ কিছুক্ষণ এভাবে থাকার পর আরিশ বলল, পিয়ার বাবা মার সাথে দেখা করতে যাবে তুমি? সারা অন্যদিকে তাকিয়ে কিছু একটা ভাবছিল। হঠাৎ আরিশের প্রশ্নে সে আরিশের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায়। এতক্ষণে তার চোখের জল শুকিয়ে এসেছে। কান্নার ফলে সারার মাথা যন্ত্রণা করা শুরু করে দেয়। এজন্যই সে সর্বোচ্চ চেষ্টাটুকু করেছে কান্না না করার। আরিশের দিকে তাকিয়ে সারা উৎসুক আওয়াজে বলল, হঠাৎ এমন প্রশ্ন করলে যে? আরিশ ঠোঁটের কোণায় মৃদু হাসি ফুটিয়ে বলল, তোমার গিলটি ফিলিংসটা দূর করার জন্য এমনটা করা দরকার। আজ তোমাকে সাহস করতে হবে। কতদিন এই গিল্ট ভাবটাকে নিয়ে তুমি জীবন কাটাবে বল? আর চাই এই গিল্টি ভাবটা দূর করে দাও তুমি। আমি চাই রেপের এই ঘটনাটাকে নিজের স্মৃতি থেকে চিরতরে মুছে ফেলে দাও। আমি আর চাই না তুমি ভয় পাও, তুমি কষ্ট পাও। আমি চাই তুমি স্ট্রং হও। সারা চোখ বন্ধ করে বেশ খানিক সময় নিজের ভয়ের সাথে লড়াই করে সাহস জুটিয়ে নেয় অন্তরে। লম্বা একটা শ্বাস নিয়ে এসে বলল, আমি যাব। সারার কথা শুনে আরিশ প্রশান্তির এক হাসি দিল। রাতে আরিশের বুকে মাথা দিয়ে শুয়ে আছে সারা। আরিশকে সবটা বলতে পেরে আরিশের সাহায্যের মনোভাব দেখে দিন শেষে এক প্রশান্তিতে হৃদয়ে ছেয়ে গেল তার। আরিশ সারার মাথার চুলগুলো আলতো হাতে নেড়ে ছেড়ে দিচ্ছে। হঠাৎ সারা জিজ্ঞেস করলো, তোমাকে জিজ্ঞাসাবাদের জন্য যে ডেকেছিল, তুমি কখন গিয়েছিলে? গতকালই গিয়েছিলাম রাত করে। তুমি সেন্সলেস হয়ে পড়ে যাওয়ার পর আমি ডক্টর ডেকে এনেছিলাম। ডক্টর বলল সকালের মধ্যেই তোমার জ্ঞান ফিরবে। ডক্টরের কথা শোনার পর খুব স্বস্তি পেলাম। তারপর ভাবলাম তোমার পাশে কাকে রেখে যাব। পরে খালার কথা মাথায় আসলো, তাই ডক্টর যাওয়ার পর আমি খালাকে বাসায় ডেকে এনে তোমার পাশে রেখে পুলিশ স্টেশনে যাই। সেখানে নানা রকম প্রশ্ন জিজ্ঞেস করলো আমাকে। আমাদের এই কলিগের ক্যারেক্টার কেমন, সবার সাথে বিহেভিয়ার কেমন, কোনো ছেলের সাথে বেশি মিশতে দেখেছিলাম নাকি সেও জিজ্ঞেস করলাম। ওনাদের প্রশ্ন শুনে এমনটা মনে হলেছে ওই মেয়ের রেপের জন্য সে নিজেই দায়ী। যত দোষ মেয়েটা, যে বা যারা রেপ করেছে তাতে যেন কোনো দোষই নেই। সারা এবার বলল, প্রিয়ার রেপের ক্ষেত্রেও একই দায় করেছিল ওর প্রতিবেশীরা। তাদের মত ছিল যে প্রিয়া খুবই উচ্ছৃঙ্খল মেয়ে, নিজেকে নিজে সামলাতে পারেনি বলে ওর এই দশা হলো। অথচ প্রিয়া সম্পর্কে তাদের জ্ঞান ছিল না। প্রিয়া খুবই ভদ্র মেয়ে ছিল। হ্যাঁ, ও তেমন পর্দা করতো না, কিন্তু তাই বলে যে ওর রেপের জন্য ওকে দায়ী করবে, এটা কতটুকু যুক্তিসঙ্গত ছিল? একটা মেয়ে কি চাইবে যে তার রেপ হোক? না, সে চাইবে না। এখন অনেকে বলতে পারে মেয়েদের নিজেকে সামলে রাখা উচিত। আমি বলবো মেয়েদেরও যেমন নিজেকে সামলে রাখা উচিত, ছেলেদেরও তেমনি নিজেকে সামলে রাখা উচিত। ঠিক বলছো তুমি। আর ছেলেদের মন মানসিকতার সাথে সমাজেরও মন মানসিকতা বদলানো উচিত। একটা ছেলে কোন একটা মেয়েকে রেপ করবে, পরিবার থেকে কি সে উপযুক্ত শিক্ষাটুকু পায়নি যে একজন মেয়েকে কতটা সম্মান দিতে হয়? গুজগাঁও ছেলেদের জন্য পুরো পুরুষ জাতি দোষী হয়, যা মোটেও উচিত না। সারার কোনো কথা না বলে চুপ করে রইল। আরিশ সারাকে এবার বলল, আমি ছুটি নিয়েছি একদিনে। আগামীকাল আমরা চট্টগ্রাম যাচ্ছি সকাল 8টা ট্রেনে। সময় মতো উঠে খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিও। আচ্ছা। বলে সারা চোখ বুজে ফেলল আর পাড়ি দিল ঘুমের জগতে। কিছুক্ষণ পর আরিশও ঘুমিয়ে পড়ল। পিয়াদের বাসার সামনে এসে থম মেরে দাঁড়িয়েছে সারা। কলিং বেলটা চাপতেও মনে চাইছে না তার। গতকাল সকাল থেকে পিয়াদের বাসায় আসার কিছুক্ষণ আগ মুহূর্ত পর্যন্ত সারা নিজের মনে সর্বোচ্চ সাহসটুকু জুগিয়েছিল।
তবে এই মুহূর্তে সে সর্বোচ্চ সাহসটুকু সর্বনিম্ন সাহসে পরিণত হয়ে গিয়েছে। আরিশ তারাকে এতক্ষণ পর্যবেক্ষণ করছিল। সে বেশ বুঝতে পেরেছে তারা এতদূর সাহস জুগিয়ে আসতে পারলেও এখন যেন কিছুতেই সাহস জুগিয়ে উঠতে পারছে না। আরিশ তারার কাঁধে হাত রেখে নরম গলায় বলল, কি হলো? বাসার ভিতরে যে সাহস হচ্ছে না বুঝছে? সারা আরিশের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে না সুযোগ মাথা নাড়ালো। আরিশ এবার মৃদু হেসে সারাকে বলল, এতদূর সাহস ঢুকে আসতে পেরেছ, আর এখন কাছের জায়গায় এসে সাহস হারালে চলবে? না। তাহলে তোমাকে এখানে যে উদ্দেশ্যে আনা হয়েছে সে উদ্দেশ্য হাসিল করো। শুধু ভয় পেয়ে কি লাভ বলো? দুটো লাইন শুনে রাখো, সাহসীদের মৃত্যু একবারই হয়, কিন্তু ভীতুরা মৃত্যুর আগেও 1000 বার মরে। আমার জানার মতে তুমি সেই ভীতুদের কাতারে পড়তে চাও না। সো আরিশের কথা শুনে সারা লম্বা এক শ্বাস টেনে কলিং বেল চাপল। একবার, দুবার, তিনবার, চারবারের বার দরজার উপাস থেকে আওয়াজ এলো। কে? সারা নিজের পুরো নাম বলল। এরপর কয়েক সেকেন্ড অপেক্ষা করতে দরজা খুলে দিল বা উপাসে দাঁড়িয়ে থাকা একটা মহিলা। সারা সেই মহিলাকে দেখার সাথে সাথে বুঝতে পারল উনি পিয়ার মা। ভদ্রমহিলাকে দেখে বেশ বয়স্ক মনে হচ্ছে। চেহারায় প্রৌঢ়ত্বের ছাপ পড়ে গিয়েছে। বয়স আনুমানিক 50-এর কাছাকাছি হবে। পিয়ার মাকে দেখা মাত্রই আরিশ আর সারা একসাথে সালাম দিল। ভদ্রমহিলাও হাসি মুখে সালামের জবাব দিয়ে বাসার ভেতর আসতে বললেন। আরিশ আর সারা ভেতরে আসতে ভদ্রমহিলা তাদেরকে সোফায় বসার জন্য ইশারা করলেন আর গলা একটু উঁচিয়ে ডাক দিলেন পায়েলকে। পায়েল পিয়ার ছোট বোন। পিয়ারা 3 বোন। তার বড় বোনের বিয়ে তার মৃত্যুর অনেক আগে হয়ে গিয়েছিল। মায়ের ডাক শুনে পায়েল ড্রয়িং রুমে এসে উপস্থিত হলো। তার পুরো শরীরে অন্যায় আবৃত, চেহারাটাও দেখা যাচ্ছে না। পরপুরুষের সামনে খাস পর্দা যাকে বলে, পায়েলকে দেখে তা বোঝা গেল। পায়েলের এমন পরিবর্তন দেখে খানিকটা চমকে গেল সারা, কারণ 3 বছর আগে পায়েলও তার বোন পিয়ার মতো ছিল। সেখান থেকে এত পর্দায় আসা সত্যি তারিফের যোগ্য। সারা অবশ্য ধরে নিল 3 বছর আগেকার ওই ঘটনাই পায়েলকে এতটা পরিবর্তন করেছে। পায়েলকে নাস্তা আনতে বলে ভদ্রমহিলা হাসি মুখে সোফায় বসে পড়লেন। সারাকে জিজ্ঞেস করলেন, এতদিন পর হঠাৎ আমাদের বাসায় যে? সারা মুখের উপর থেকে নিকাবটা সরিয়ে স্বাভাবিক স্বরে বলল, কিছু অপরাধবোধ মেটাতে এসেছিলাম। সারার কথা শুনে ভদ্রমহিলা নিজের ভ্রুজোড়া কুঞ্চিত করে বললেন, বুঝলাম না, কিসের অপরাধ বোধ? সারা লম্বা একটা শ্বাস নিয়ে বলল, প্রিয়াকে বাঁচাতে না পারার অপরাধবোধ। সারার কথা শুনে ভদ্রমহিলার কুঞ্চিত ভ্রুযুগল এবার আরো কিছুটা কুঞ্চিত হলো, সাথে বুকটাও ধক করে উঠল পিয়ার কথা শুনে। তিনি শান্ত গলায় বললেন, তোমার কথা বুঝতে পারলাম না। আন্টি, সেই দিন আসলে কি কি হয়েছিল সব বলবো আপনাকে। আপনি প্লিজ আমাকে ভুল বুঝবেন না। আচ্ছা বলো দেখি আগে। ভদ্রমহিলার কথা শুনে সারা সেদিনকার সব ঘটনা বলল। পুরোটা শুনে ভদ্রমহিলা কিছুক্ষণের জন্য একদম নিশ্চুপ বসে রইলেন, দৃষ্টি নিচের দিকে। ভদ্রমহিলার এমন আচরণে সারা আর আরিশ দুজনে খানিকটা ভয় পেল। তারা মনে মনে ধরেই নিল পিয়ার মা সারার উপর রেগে আছে, কিন্তু তাদের ধারণাকে ভুল প্রমাণ করে ভদ্রমহিলা মাথা উঁচু করে চোখের কোণে জমা এক ফোঁটা জলকে হাতের উল্টো পিঠ দিয়ে মুছে বললেন, এতে তোমার কোনো দোষ নেই মা। আমার মেয়েটার কপাল পোড়া ছিল বলেই এমনটা হয়েছে। আর তোমার জায়গায় যে কেউ থাকলে ঠিক একই কাজ করতো। এই জন্য নিজেকে দোষী ভেবো না সারা। পিয়ার মায়ের কথা যে সারার মনে কি এক প্রশান্তির ছোঁয়া দিল তা আরিশ বেশ বুঝতে পারল। সারা ঠোঁটের হাসি বলে দিল সারার মনের শান্তিটা। পিয়ার মায়ের কথা শুনে সারা দ্রুত পায়ে উঠে গিয়ে পিয়ার মাকে জড়িয়ে ধরে কাঁদো কাঁদো গলায় বলল, আন্টি, আপনি জানেন না, আপনার এই গুটি কয়েক কথা আমার মনের অপরাধবোধটা মিটিয়ে দিয়েছে। আমি এতটা দিন শান্তিতে থাকতে পারিনি এই ভেবে যে কেন আপনাদেরকে সেই দিনের সবটা বলিনি, কেন আপনাদের কাছে ক্ষমা চাইনি। খুব কষ্ট লাগতো এসব ভেবে। পিয়ার মা সারার পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বললেন, এখানে ক্ষমা চাওয়ার কিচ্ছু নেই মা। ভালো হয় সেই ঘটনাটা পুরোপুরি ভুলে যাও তুমি। আমরাও অনেক চেষ্টা করেছি সেসব ভুলে যেতে। আলহামদুলিল্লাহ সফলও হয়েছি। তুমিও চেষ্টা করো, পারবে দেখে নিও। পিয়ার মাকে ছেড়ে দিয়ে সারা নিজের চোখে আসা জল মুছে ফেলল। এরপর রুমে খানিক সময় নীরবতা বিরাজ করলো। হঠাৎ সারার প্রশ্ন করলো, আঙ্কেলকে দেখছি না যে? পিয়ার মা উদাস গলায় বললেন, 2 বছর আগে মারা গিয়েছেন উনি। সারার কোনো কথা বলল না। এবার আরিশ জিজ্ঞেস করলো, আন্টি, সে ছেলেটার কি হয়েছে জানেন কিছু? আরিশের কথা শুনে পিয়ার মায়ের বুঝতে বাকি রইল না যে কোন ছেলের কথা হচ্ছে। পিয়ার মা বিস্তৃত হাসি হেসে বললেন, 3 বছর আগে সে ছেলে মারা গিয়েছে। সারার আরিশের চোখে মুখে মুহূর্তে নানা প্রশ্নের খেলা শুরু হলো।
পিয়ার মা তা বুঝতে পেরে বললেন, আমার পিয়া মারা যাওয়ার 4 মাস পরেই জানতে পারলাম সে ছেলে রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। বিশ্বাস করো, তোমরা এর আগে কারো মৃত্যুতে কখনো খুশি হইনি, বরং খুবই কষ্ট পেয়েছি। কিন্তু ওই ছেলের মৃত্যুতে আমার খুশির কোনো সীমানা ছিল না। সবচেয়ে বেশি খুশি হয়েছিলাম আমি। ওই শয়তানটা ওর কর্মের উচিত শিক্ষা পেয়েছে। পিয়ার মায়ের কথা শুনে সারা আর আরিশের চোখ মুখও খুশিতে চকচক করতে লাগলো। পিয়ার খুনি যে উচিত শিক্ষা পেয়েছে এতেই সবাই খুশি। 1 মাস পর মহা মনোযোগ সহকারে সারা পড়ালেখা করছে। প্রচন্ড ঘুম পাওয়ার দরুন পুরো ঘরময় পায়চারি ঘুরতে ঘুরতে সে পড়ছে। পড়তে পড়তে হঠাৎই সে আরিশের সাথে ধাক্কা খেলো। এতে পড়ে যাওয়ার আগে সে নিজেকে সামলে নিল আর আরিশের দিকে রাগী দৃষ্টিতে তাকালো। তবে এই রাগী দৃষ্টি মুগ্ধতায় ভরপুর দৃষ্টিতে পরিণত হতে সময় লাগলো না। হালকা আকাশি রঙের শার্ট, তার উপর ব্ল্যাক কোট আর সাথে জিন্সের প্যান্ট। এই গেটআপে আরিশকে সারার কাছে অসাধারণ লাগছে। এমন গেটআপের সাথে আরিশের ক্লান্তি মাখা মুখটা তেমন যাচ্ছে না। তবে তার সেই বিখ্যাত মুচকি হাসিটা তার চেহারার ক্লান্তি ভাবটাকে ছাপিয়ে উঠেছে। সারা ড্যাব ড্যাব চাহনি দেখে আরিশ সারার সামনে তুড়ি বাজিয়ে বলল, আর কত দেখবে মিসেস? জলদি জলদি রেডি হয়ে নাও তো, সেই লাল কালো রঙের শাড়িটা পরো। সারা ভ্রুকুচকে বলল, কেন কেন? মাত্রই অফিস থেকে এলে তুমি, আর এখন আমাকে রেডি হতে বলছো কেন? আর খালা কি চলে গিয়েছে? চলে গেছে। এবার আর কোনো প্রশ্ন না করে রেডি হয়ে আসো। সারা আর কিছু না বলে আলমারি থেকে শাড়িটা বের করে অন্য রুমে চলে গেল রেডি হতে। লাল কালো সিল্কের শাড়িতে সারাকে নজর কাড়া সুন্দর লাগছে। তারপর আবার খোলা চুল, মুখ সাজবিহীন, আর এই শুধু চেয়ে চেয়ে দেখছে সারাকে। আরিশের এমন চাহনিতে সারা লজ্জায় কুকড়ে গেল। সাথে সাথে পেছনে ঘুরে নিল সে। নিজেকে লুকানোর ব্যর্থ চেষ্টা করতে লাগলো সে। সারার এমন লাজুক ভাব দেখে আরিশ মুচকি হেসে পকেট থেকে শুকনো বকুলের মালা বের করে সারার দিকে এগিয়ে গেল। সারাকে পেছন থেকে জড়িয়ে ধরে সেই মালাটা সারার ডান হাতে পরিয়ে দিল। আরিশের এমন কাজে সারা যেমন চমকে গেল, তেমনি খুশিও হলো, আবার একটু অবাকও হলো। সারা প্রশ্ন করতে যাবে তার আগে আরিশ সারার কাঁধে থুতনি রেখে বলল, আমার প্রমোশন হয়ে গেছে সারা। এখন আমাদের সব সমস্যার সমাধান ধীরে ধীরে হয়ে যাবে ইনশাআল্লাহ। আরিশের প্রমোশনের কথা শোনা মাত্রই সারা উৎফুল্ল হয়ে তাড়াতাড়ি ঘুরে আরিশকে জড়িয়ে ধরে বলল, কনগ্রাচুলেশন মাই লাইফ। এতটা দিন অপেক্ষা করেছিলাম এই সংবাদটা শুনবো বলে। আজকে অনেক অনেক খুশি আমি। আরিশ কিছু না বলে ছোটে তৃপ্তির এক হাসি বজায় রাখলো। বেশ কিছুক্ষণ পর সারা আরিশকে ছেড়ে দিয়ে দাঁড়ালো। আরিশ মৃদু হেসে পকেট থেকে আরেকটা শুকনো বকুলের মালা বের করে সারার গলায় পরিয়ে দিল আর মুগ্ধ দৃষ্টিতে সারার দিকে তাকিয়ে ভালোবাসার সুরে বলল, আজ আমার জীবন পুরো সুগন্ধে ভরে উঠেছে, বকুলের গন্ধে। এই সুগন্ধটা এত মন মতো না কেন বলতে পারো? মন চায় সবসময় সুগন্ধে মেতে থাকে। মন চায় সবসময় তোমাকে প্রাকৃতিক সৌন্দর্যে সাজিয়ে রাখি। মন চায় সুগন্ধে নিজেকে হারিয়ে ফেলে। তোমার ভালোবাসায় তো আমি কবে হারিয়ে গেছি, আজ আরেক দফা হারাবো তোমার শরীর থেকে আসা শুকনো বকুলের গ্রানে। আজ আমি হারিয়ে যাব এই শুকনো বকুলের মালার গ্রানে। আজ আমার ঠেকাতে পারবে না কেউ, তুমিও না মিসেস সারা আদনান রহমান আরিশ। আরিশের কথায় লজ্জায় মাথা নিচু করে রইল সারার। এই মুহূর্তে আরিশের চোখের দিকে দেখতেও ভয় করছে তার। আরিশ সারা এর লজ্জাময় ভাবটা দেখে নিজের কথা শেষ করা মাত্রই সারার গলায় মুখ ডুবালো। আর সারা আরিশের এই ছোঁয়ায় হাত দুটো শক্ত মুঠো করে ধরে রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।